ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম বিশেষ সেমিনার। আমাদের এই ধারাবাহিক কার্যক্রমে আজকের যে গুরুত্বপূর্ণ সেমিনারে আমরা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি প্রিয় ভাই হাফেজ মুশফিকুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله. ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মুশফিকুর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে, আজকের বিষয় হচ্ছে বর্তমান মুসলিম উম্মার কাঙ্ক্ষিত যে অবস্থান, এই অবস্থানের পরিপ্রেক্ষিতে ডিএইচ এর প্রাসঙ্গিকতা। তো আজকের এই বিষয়ের ভূমিকা ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন বিশেষ করে উপনিবেশ শোষণের 200 বছর এবং আমাদের উপমহাদেশের মোগল সালতানাত বা বাংলা সালতানাতের পতন, অন্যদিকে উসমানীয় খেলাফতের পতনের পর একটা অভিভাবক শূন্যতায় শুধু মুসলিম উম্মা নয়, গোটা বিশ্ব মানবতাই নিপতিত হয়। পাশাপাশি আমরা লক্ষ্য করি যে দুইটি বিশ্বযুদ্ধে কোটি কোটি আদম সন্তানের মৃত্যু, একই সাথে নতুন একটি দুনিয়ার যে সূচনা হয়, এই সূচনার মধ্য দিয়ে মূলত পৃথিবী নব্য যে ফেরাউনি শোষণ, এই শোষণের মধ্যে ঘুরপাক খেতে থাকে, যা এখনো পর্যন্ত বিদ্যমান। ক্ষুধা, দারিদ্রতা থেকে শুরু করে যে পরিমাণে অসম বন্টন এবং অব্যবস্থাপনা এবং এককেন্দ্রিক শোষণ ব্যবস্থা গোটা বিশ্ব মানবতাকে কুরে কুরে খাচ্ছে, ঠিক এই সময়েই আহ মুসলমানদের জন্য এবং বিশ্ব মানবতার মুক্তির অন্যতম মিরাজ হিসাবে প্রস্তাবনা আসে এই নীল প্রতিষ্ঠার, এবং 8টি দেশের প্রধানগণ ঐক্যমত হয়ে এই ডিএইট এর ভিত্তি স্থাপন করে। এবং এই ডিএইট এর আহ যে সংগঠনটি আমরা জানি যে 6টি মূলনীতি ইঙ্গিত করে: যুদ্ধ নয় শান্তি, দ্বন্দ্ব নয় সংলাপ, শোষণ নয় সহযোগিতা, দ্বৈত নীতি নয় আদালত, অহমিকা নয় সমতা, বল প্রয়োগ বা কর্তৃত্ববাদিতার বিপরীতে মানবাধিকার, স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। এই সকল মূলনীতির পাশাপাশি অনেকগুলি ভিশনারি উদ্যোগ এখানে গ্রহণ হয়, এবং যে উদ্যোগগুলির মধ্য দিয়ে মূলত মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা নয়া ইশতেহার খুঁজে পায়। সেক্ষেত্রে যেমন নতুন জাতিসংঘের প্রতিষ্ঠা, নতুন রাজনৈতিক ম্যানিফেস্টো, প্রযুক্তিতে সর্বোচ্চ সক্ষমতা অর্জন, নতুন বিশ্ব ব্যাংক, নতুন বিশ্ব ব্যবস্থা, নতুন সাংস্কৃতিক সাহায্য সংস্থা, নতুন প্রচার ও প্রকাশনা সংস্থা, নারীদের প্রতি আহ জুলুমের বিপরীতে মর্যাদার প্রতিষ্ঠা, সকল বিষয়গুলির সাথে সাথে ডেট এবং ডেট এর পক্ষ থেকে নিউক্লিয়াস প্রতিষ্ঠা, পাশাপাশি অন্যান্য যে ভিশনারি উদ্যোগগুলি রাখা হয়, প্রত্যেকটা উদ্যোগে ঐক্যমত পোষণ করে সেটি বাংলাদেশ, ইরান, তুরস্ক, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এই 8টি দেশ এই যাত্রা শুরু করে। এবং এই 8টি দেশের গুরুত্বপূর্ণতা, কি জন্য এই সংগঠনের উদ্যোগ, মুসলিম উম্মাহর পরিপ্রেক্ষিতে কেন বা এই 8টি দেশের এত বেশি প্রাসঙ্গিকতা, 6টি মূলনীতি, অন্যান্য ভিশনারি উদ্যোগ এবং সকল ধরনের ইশতেহার যা প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাগান কর্তৃক প্রণীত হয়ে আমাদের কাছে একটি সর্বশ্রেষ্ঠ মিরাজ এবং মুসলিম উম্মাহর কাঙ্ক্ষিত যে মান, সেই মানের পরিপ্রেক্ষিতে এটার যে আবশ্যকীয়তা,
এগুলো নিয়ে আজকে আমরা এই সেমিনারে শুনবো ইনশাআল্লাহ। সেমিনারে আলোচনা করবেন আমাদের ইসলামিক চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত প্রেসিডেন্ট, যিনি এই ডিএড প্রতিষ্ঠা এবং এই ইশতিহার প্রস্তুত করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিলেন, অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তিনি সহ এই 8টি দেশের প্রধানমন্ত্রীগণ যেরকম এক্ষেত্রে ঐকমত্য পোষণ করেছিলেন, কিন্তু তার পূর্বে এই ইশতেহার গঠনের ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়ার পেছনে তাদের অক্লান্ত পরিশ্রম ছিল, সে সকল ব্যক্তিদের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পেয়েছেন। এবং সাউথ এশিয়ান ইউথ অর্গানাইজেশনের 2 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। একই সাথে ইফুর আন্তর্জাতিক বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছে। ফলশ্রুতিতে এই আন্তর্জাতিক অঙ্গনের অর্থাৎ জিএইট কে কেন্দ্র করে যারা বিভিন্ন সময় অবদান রেখেছেন এবং শুরুর সময় থেকে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন, তাদের সরাসরি ছাত্র হিসেবে যিনি গড়ে উঠেছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের কৃষির গবেষক, তরুণ কৃষি বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান শফিক ভাইকে অনুরোধ করছি আজকের সেমিনারের আলোচ্য বিষয়ের উপর আলোচনা রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের আজকের আমাদের এই মাসিক সেমিনারে উপস্থিত সকল ভাই এবং বোনদেরকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে টপিকের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব, বলবো আমি সংক্ষিপ্ত আলোচনাই হবে। এখানে মূলত আপনারা অনেক বিষয়গুলো সম্পর্কে জানেন, আমি বরং যে জিনিসগুলা জানার ক্ষেত্রে আমাদের গ্যাপ থাকতে পারে বা যে জিনিসগুলো একটু বর্তমান পরিস্থিতির আলোকে যেগুলো আমাদের পর্যালোচনা করা জরুরি সেই বিষয়গুলোর উপর আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আজকের টপিকটি মুসলিম উম্মার কাঙ্ক্ষিত অবস্থান, ডিএইট এর প্রাসঙ্গিকতা। মানে ডিএইট সম্পর্কে তো আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রী যারা আছেন, এছাড়াও যারা আমাদের বইগুলো বিশেষ করে দাবাম বইটা যারা পড়েছেন, তারা এই সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা রয়েছে। যার কারণে আমাদের আজকে আজকে আমরা এমন একটা যে পৃথিবীতে বসবাস করছি, সেই পৃথিবীর আলোকে এই ডিএইট এর প্রাসঙ্গিকতা কতটুকু, বা আজকে যদি ডিএইট থাকতো, আজকে যদি একটি শক্তিশালী ডিএইট থাকতো, তাহলে এটি কি পরিমাণ ভূমিকা পালন করত, সেটির উপরে আলোকপাত করব ইনশাল্লাহ, করার চেষ্টা করব। তো প্রথমত যে প্রশ্নটি আমাদের নিজেদের উপর বর্তায়, মুসলমান হিসেবে আমাদের কর্তব্য কি? যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রধান কর্তব্য হলো সমগ্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। এ ব্যাপারে কারো কিন্তু দ্বিমত নেই। আমাদের কোরআনে এটা বলা আছে, আমরা নিজেরাও এই বিশ্বাসটা করি। এমনকি আমরা আমাদের ইনস্টিটিউটের যে কার্যক্রমগুলো পরিচালনা করি, এর একটি লক্ষ্যই হলো নিজ নিজ অঞ্চল থেকে শুরু করে সমগ্র বিশ্বে সমগ্র মানবতার জন্য শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করা। তো আমরা যদি দেখি কেন আমাদেরকেই এই দায়িত্বটা পালন করতে হবে মুসলমানরা, এবার আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। মুসলমানদের হাতে যতদিন ক্ষমতা ছিল ততদিন পৃথিবীতেও শান্তি ছিল, আর মুসলমানেরা যতদিন ক্ষমতার বহির্ভূত ছিল ততদিন পৃথিবীতে অশান্তি ছিল। এখন এই আলোকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে তাহলে আমরা কেমন একটা দুনিয়াতে বসবাস করছি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছি। বিগত 250-300 বছর যাবত, বা 200 বছর বা 250 বছর যদি বলি, শিল্প বিপ্লব বা তার পরবর্তীতে তারা একই সাথে ওই সময় যখন মুসলমানদের একে একে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যাওয়া, দুটোকে একসাথে মিলিয়ে যখন ওয়েস্টের হাতে বা বাতিল শক্তির হাতে যখন ক্ষমতা আসলো, তারপর থেকে কিন্তু জুলুম অত্যাচার সমগ্র পৃথিবীতে বেড়ে গিয়েছে। এমনকি এটি কিন্তু শুধুমাত্র মুসলমানদের উপর বা অন্যান্যদের উপর না, তারা নিজেদের জনগণদের উপরও, এমনকি শুধুমাত্র একটি গোষ্ঠী ছাড়া বাকি সকলের উপরই তারা তাদের অত্যাচারটাকে বজায় রেখেছে। অপরদিকে যদি আমরা মুসলমানদের শাসনের দিকে তাকাই, ওসমানী খেলাফতের শাসন যদি দেখি, বা আমাদের বাংলা অঞ্চলে মুঘল সাম্রাজ্য দিকে যদি তাকাই, এই অঞ্চলে শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ থেকে সবাই শুরু করে সুন্দরভাবে বসবাস করেছেন। এমনকি যাকে বিতর্কিত করার চেষ্টা করা আমাদের বাংলা অঞ্চলে, বাদশাহ আলমগীর, তার ব্যাপারেও যদি আমরা দেখি, তার আমলে 50-এরও অধিক অন্য ভিন্ন 50% বেশি ভিন্ন ধর্মাবলম্বী কর্মকর্তা ছিলেন তার রাজসভায়। তো তার মানে বোঝা, এটি একটি উদাহরণ। আবার আমরা যদি ওসমানীর দিকে তাকাই বা উমাইয়াদের দিকে তাকাই, এসব ক্ষেত্রে দেখলেও যদি একটু চিন্তা করি, যখন ইহুদিদের উপর খ্রিস্টানরা, বিশেষ করে বাইজান্টাইনরা চরম আক্রমণ করলো, এমনকি ইহুদিদের সমগ্র বিশ্বে ছন্ন ছাড়া ছিটিয়ে থাকা ইহুদিদেরকে তারা রোগ ছড়ায়, তারা সব
স্বার্থপর জাতি, তারা সব জায়গাতে ফ্যাসাদ ছড়ায়, এই বলে বলে যখন তাদের সমগ্র দুনিয়া থেকে বা সমগ্র ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তখন কিন্তু ইহুদিরা কোথায় গিয়ে আশ্রয় নেয়? ওসমানী খেলাফতের কাছে। বর্তমান ইস্তানবুলে ইহুদিদের সিনাগগ আছে। এছাড়াও শুধুমাত্র ইস্তানবুল নয়, বর্তমান যে আরব বিশ্ব, সেখানেও কিন্তু ইহুদিরা তখন চলে গিয়েছিল। কারণ কি? তারা জানতো যে এই মুসলমানেরা অন্তত আর যাই হোক অত্যাচার করবে না। এর কারণ মুসলমানরা আখলাকে বিশ্বাসী, তারা আখলাক সম্পন্ন। পশ্চিমারা বা সে সময়কার যদি আমরা বলি যে বাইজেন্টাইনরা যে সমতার কথা বা যে অধিকারের কথা বলতো, সেটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য ছিল, এছাড়া কারোর জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু মুসলমানরা যখনই ক্ষমতায় ছিল, তাদের নিজের অঞ্চল সমূহ শুধু নয়, অন্য অঞ্চলগুলোতেও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা চেষ্টা করে গিয়েছে। যদি আমরা ওসমানী দিকে তাকাই, তারা যখন ইউরোপের দিকে আগায়, বর্তমানে যেদিকে পূর্ব ইউরোপ বলা হয় বা বলকান দেশগুলো বলা হয়, সেই দেশগুলো যখন যায়, তারা সেখানে তারা হত্যা বা ধ্বংসযজ্ঞ না চালিয়ে বরং কি করে, সেখানে তারা যায় ইসলাম প্রচার করেন, তাদের ধর্মের উপর কোনো হাত দেন না, তাদের ভাষার উপরে কোনো হাত দেননি। যার কারণে আজকে যদি আমরা বালকান দেশগুলোর দিকে তাকাই, বুলগেরিয়া থেকে শুরু করে গ্রিস, কিংবা ওইদিকে যদি ক্রোয়েশিয়া বা ওইসব দিকে যদি যাই, সেখানে না তাদের ধর্মের পরিবর্তন হয়েছে, না তাদের ভাষার পরিবর্তন হয়েছে। কিন্তু অপরদিকে যদি এবার আমরা ফ্রান্স কিংবা ইংল্যান্ডের কলোনির দিকে গুলোতে তাকাই, কিংবা যদি আমরা নেদারল্যান্ডস বা পর্তুগিজ বা স্প্যানিশদের দিকে যদি তাকাই, পুরো দক্ষিণ আমেরিকা স্পেন ভাষায় কথা বলে। সমগ্র ব্রাজিল বড় একটি দেশ, যেটি কিনা প্রায় দক্ষিণ আমেরিকার অর্ধেক, তারা আজ পর্তুগিজ ভাষায় কথা বলে। নিজের ভাষা বলতে তাদের কিছু নেই। আমরা যদি উত্তর আফ্রিকার দিকে যাই বা আফ্রিকার দিকে যদি তাকাই, ফ্রেঞ্চ ভাষা হলো তাদের মূল ভাষা বলা চলে। এমনকি আরবির চেয়েও তারা ফ্রেঞ্চ ভালো পারে, এমন একটা অবস্থা। আর আমাদের অঞ্চলের দিকে তো বলার দরকারই নেই। আমাদের দেশে আজ এমন একটা অবস্থা যে ইংলিশে বলতে পারাটাকে একটা স্মার্টনেস, ইংলিশে কথা বলতে পারাটাকে একটা জ্ঞানের একটা, মানে খুব জ্ঞানী মানুষ এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অথচ এটি একটি ভাষা, ভাষার সাথে কোনো শত্রুতা না। আমি কিন্তু এটা বলতেছি না যে ভাষা শিখবো না আমরা, ভাষার সাথে শত্রুতা আলাদা। কিন্তু আমাদের ভাষা শিখতে হবে, কিন্তু এটি যখন আমাদের সংস্কৃতিকে, আমাদের মাতৃভাষাকে প্রভাবিত করবে, তখনই সেটা জুলুমের পর্যায়ে চলে যাবে, যেটি কিনা আমরা দেখতে পারি এই সাম্রাজ্যবাদীদের মাধ্যমে। তো আমাদের মুসলমানদের সমগ্র পৃথিবীতে, সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য হলেও এই শান্তি প্রতিষ্ঠার কাজটি করতে হবে, এটির কোনো বিকল্প নেই। এবার আমরা বর্তমান পৃথিবীর দিকে যদি তাকাই, বর্তমান পৃথিবীতে বর্তমানে 4টি ব্লক রয়েছে বা 4টি ভাগে ভাগ করা যায়। সমাজতান্ত্রিক ব্লক, যেটি আমরা একটু ভালোভাবে তাকালে ম্যাপের দিকে যদি যাই, এখানে একটা ম্যাপ আছে, আপনার ম্যাপটা দেখতে পাচ্ছেন তো? আমি আসলে আপনাদের দেখতে পাচ্ছি না ওইভাবে, কারণ আমার স্ক্রিনটা শেয়ার করা হওয়ার কারণে। যদি আমরা হলুদ দেশগুলোর দিকে তাকাই, এগুলো হলো সাম্রাজ্যবাদী ব্লক বা পুঁজিবাদী যে সভ্যতার যে দেশগুলো, ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলগুলো। সমাজতান্ত্রিক ব্লকের দিকে যদি তাকাই, রাশিয়া বা সাবেক ইউএসএসআর যেগুলো ছিল, বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে এটি পড়ে, চায়না বা এগুলোর বলয়ে থাকাও কিছু দেশ রয়েছে। এরপরে মুসলিম বিশ্বের দিকে যদি তাকাই, এখানে সবুজ রঙে রং করা যে দেশগুলো, এগুলো হলো মুসলিম বিশ্ব। আর অন্যান্য, অন্যান্য বলতে আসলে এখানে মুসলিম দেশও রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী দেশও রয়েছে, কিন্তু এই দেশগুলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রথম দুটি যে ব্লক, সাম্রাজ্যবাদী এবং সমাজতান্ত্রিক ব্লক দ্বারা আক্রান্ত। তো এই 4টি ভাগে ভাগ করা যায় বর্তমান যে আমাদের পৃথিবী। যদিও বলা যায় বর্তমানে মনোপোলার যে একটি অবস্থান বা ওয়েস্টের যে এক কেন্দ্রিক সকল শক্তিকে এক কেন্দ্রিক নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটার কারণে দেখা যায়, বলা যাচ্ছে যে এক কেন্দ্রিক তারা প্রায় 60 থেকে 70 ভাগই তারা দখল করে রেখেছে, হয়তোবা মানসিক ভাবে বা হয়তোবা সরাসরি ভাবে, বা অন্য কোনো যে কোনো ভাবে তারা সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি আমরা আইডিওলজিক্যাল দিক থেকে তাকাই, এই 4টে ভাগে ভাগ করা যায় আমাদের বর্তমান পৃথিবীতে। এবার যদি আমরা এই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছু সংগঠনগুলোর দিকে তাকাই, প্রথমত আমরা জানি ব্রিক্স একটি, যেটি মূলত 5টি বড় দেশ নিয়ে গঠন করা হয়েছিল। বর্তমানে আরেকটি দেশকে আমন্ত্রণ জানানো, আরো 6টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরে সাংহাই 5, যা পরবর্তীতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হিসেবে পরিচিত হয়, এবং বর্তমানে ভারত, পাকিস্তান ও ইরান সহ মোট 9টি দেশ এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে রয়েছে।
এই অঞ্চলগুলো মূলত এই দেশগুলোর কাজ মূলত একটা অর্থনৈতিক কেন্দ্রিক একটি অর্গানাইজেশন। এবং যদি তাকে অর্গানাইজেশন অফ ব্ল্যাক সি ইকোনমিক্স কর্পোরেশন, মানে কৃষ্ণ সাগরের নিকটস্থ যে 13টি দেশ রয়েছে, এই দেশগুলো এটি একটি অর্থনৈতিক ভাবে কাজ করার জন্য একটি অর্গানাইজেশন। আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি যে দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে নিয়ে গঠিত। আফ্রিকান ইউনিয়নের দিকে যদি তাকাই, প্রায় 55টি দেশ রয়েছে। বলা যায় যে আফ্রিকার প্রায় সবগুলো দেশই এখানে আছে। মাঝে মরক্কো কেন্দ্রিক কিছু সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মরক্কো আবার যোগদান করেছে। যদি লিগস অফ আরব স্টেট বা পরবর্তীতে আরব লীগ বলা হয়, যেটি 22টি আরব দেশ, এশিয়া এবং আফ্রিকার 22টি আরব দেশ নিয়ে গঠিত। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, 57টি দেশ নিয়ে গঠিত। এখানে মুসলিম দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভিত্তিতে এই দেশগুলো গঠন করা হয়েছে। ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন ইসিও, এর মধ্যে রয়েছে 10টি দেশ। এবং বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানাইজেশনটি কোল স্টিল অর্গানাইজেশন নামে পরিচিত, ইউনিয়ন নামে পরিচিত ছিল 1951 সালে। পরবর্তীতে সেটি 57 সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে পরিচিত হয় এবং পরবর্তীতে 90-এর দশকে বা 2000 সালের আগ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন হয়, যার বর্তমান দেশ সংখ্যা প্রায় 28টি হয়েছে রিসেন্টলি। এই ইউরোপীয় ইউনিয়নটি ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করব, কারণ এটি বর্তমানে মানে আমরা যে ডি8 নিয়ে আলোচনা করছি বা এই যে ডি8টি যে আমাদের যে কেন গুরুত্বপূর্ণ, এটির ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আলোচনা করাটা দরকার। এছাড়াও আরো অনেক সংগঠন রয়েছে। যদি আমরা বর্তমানে ন্যাটো একটি গুরুত্বপূর্ণ, যেটি হলো সামরিক দিক থেকে বলা চলে যে ইউরোপীয় ইউনিয়নের মতনই বা ওয়েস্ট ব্লক, আমি মানচিত্রে যেটা হলুদ দেখিয়েছিলাম, এই হলুদ ব্লকগুলোর একটি অর্গানাইজেশন বলা চলে ন্যাটো। এছাড়াও অর্গানাইজেশন রয়েছে বিশ্বে, কিন্তু এগুলো বর্তমানে নাম মানে সব নাম বেশি এবং এগুলো কর্ম বা কাজগুলো অত্যাধিক। এবার একটু আসি ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে আলোকপাত করার জন্য। ইউরোপীয় ইউনিয়ন, তো আমি শুরুতেই বলেছি যে এটি অনেক ধাপে ধাপে, প্রায় এটি বলা যায় প্রথম বিশ্বযুদ্ধের কাল থেকেই এটির ভিত তৈরি হয়, কিন্তু এটি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন নাম নিতে নিতে এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হয়েছে। প্রথমে 12টি দেশ নিয়ে গঠিত হয়, পরবর্তীতে বর্তমানে প্রায় 28টি দেশ হয়েছে। এবং এই দেশটি, এই ইউরোপীয় ইউনিয়নের যে অর্থনৈতিক ভাবে তারা যে সংগঠনটি করেছিল, সেটিরও মূল লক্ষ্য ছিল যে আগে এই ইউরোপীয় যে খ্রিস্টান দেশগুলো তারা এক ও অভিন্ন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে। পরবর্তীতে তারা রাষ্ট্রীয় পর্যায়ে জিনিসটাকে নিয়ে যায়। তাদের এই দেশগুলো যদি আপনারা তাকান, সবাই খ্রিস্টান। খ্রিস্টান কারণ এখানে ধর্মীয় পরিচয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট একবার এভাবে বলেছিলেন যে তুরস্ক এবং রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে পারবে না, কারণ তুরস্ক মুসলমান দেশ এবং দ্বিতীয়ত হলো তাদের হচ্ছে বড় সাম্রাজ্যের ইতিহাস, এবং রাশিয়া তাদের সাথে ধর্মীয় দিক থেকে দেখেন, আমি এখানে আপনাদের জিনিসটা বলছি, খ্রিস্টান ও জায়নিস বিশ্বাস। রাশিয়া, ইউক্রেন এগুলো হলো অর্থোডক্স। আপনারা তো খ্রিস্টানদের এগুলো মনে হয় জানেন, অর্থোডক্স বা এই প্রোটেস্টিক ইভাঞ্জেলিস্ট বা ক্যাথলিক। তো অর্থোডক্সদের সাথে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, অর্থোডক্সদের সাথে ক্যাথলিকদের সবসময় একটা দ্বন্দ্ব ছিল। এবং এই দ্বন্দ্বগুলো, বা আমরা যদি ইউরোপ বলতে আসলে যে ইউরোপের যে মূল দেশ যেগুলো মানে ফ্রান্স, ইংল্যান্ড বা জার্মানি, এই বর্তমানে যে এই দেশগুলো যে অঞ্চলগুলো রয়েছে, তাদের সবসময় রাশিয়া বা ওই রাশিয়ান অঞ্চলগুলো, বেলারুস বা ইউক্রেনও যদি ধরি, তাদের সাথে সবসময় একটা যুদ্ধ থাকতো। এই কারণে যে তাদের ধর্মের ভিতর ইন্টারনাল যে যুদ্ধ। এমনকি আরো মজার বিষয়, যখন উসমানীদের সাথে বাইজেন্টাইনদের যুদ্ধ হয়, বাইজেন্টাইন মূলত ক্যাথলিকে বিশ্বাসী, তখন ক্যাথলিকদের সাহায্য করাচ্ছে ওসমানীদের সাথে থাকার তাকেও বড় অর্থোডক্স খ্রিস্টান, মানে তারা এই পরিমাণে একে অপরের বিরুদ্ধে শত্রু। এই দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ক্রুসেডে বিশ্বাসী। সেটা আমরা বর্তমান পরিস্থিতিও যদি দেখি, বর্তমান যে বিশ্ব দেখছি ফিলিস্তিন ইস্যুতে, তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে স্টেটমেন্ট গুলো, রাজনৈতিক ভাবে প্রভাব ফেলতে বিশ্বাসী ও পারদর্শী তারা। তাদের দেখবেন যে শুধুমাত্র ইউরোপীয়, আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই, বাংলাদেশে যখন কোনো দেখবেন 8-9টা দেশ একসাথে এম্বাসি করে, কি বলবো, ইউএস এম্বাসি এবং ইউরোপীয় ইউনিয়নের বাকি যে দেশগুলোর এম্বাসি বাংলাদেশে আছে, সবগুলোর বাংলাদেশে আসলে এম্বাসি নাই। এই জন্য এই দেশগুলো একসাথে বিবৃতি দেয়। তারা সব কাজগুলোতে একইভাবে বা একই মেন্টালিটি নিয়ে থাকার কারণে
সব কাজগুলো তারা একসাথে করে। এই জন্য প্রায় দেখবেন যে 8টি দেশ অথবা 9টি দেশ একসাথে বিবৃতি দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের 9টি দেশ একসাথে বিবৃতি দেয়। এগুলো আপনারা যদি পত্রিকাগুলো খেয়াল করেন দেখতে পারবেন। এবার যদি ইউরোপিয়ানের দেশগুলোর দিকে তাকাই, কট্টর জাতীয়তাবাদী দলগুলো এখন ক্ষমতায় আসার মতো অবস্থায়, যেমন ইতালি। এমন ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে আমি আপনাদের আগে বলি, ইউরোপীয় ইউনিয়নে যদিও 27টা কিংবা 28টা দেশ থাকুক, 27-28টা দেশের মধ্যে আসলে হাতে গোনা কয়েকটা দেশ, বা এইভাবে যদি আমি বলি, পশ্চিম ইউরোপের দেশগুলো মূলত এইসব দেশের ক্ষমতাশীল দেশগুলো। পশ্চিম ইউরোপের দেশ বলতে যদি আরো ভালোভাবে বলি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, তারপরে বেলজিয়াম, স্পেন, এগুলো। আপনি এর পূর্বের দিকে যদি আসতে থাকেন, চেক রিপাবলিক, তারপরে ধরেন হ্যাঁ অস্ট্রিয়াও আছে, এরপরে ধরেন যদি আপনি এই যে বালকানের যে দেশগুলোর কথা বললাম, বা স্লোভাকিয়া, স্লোভেনিয়া, পোল্যান্ড, এগুলো শুধুমাত্র তাদের মধ্যে একটি, মানে তাদের সাথে রেখে দেওয়ার জন্য। কিন্তু এই কেন্দ্রিক আলোচনা করাটা আসলে জরুরি। কেন জরুরি? যে এই দেশগুলোর মধ্যেও শুধুমাত্র তারা বর্তমানে, ইউরোপীয় ইউনিয়নটা বর্তমানে শক্ত বা সামর্থ্য একটি অবস্থায় রয়েছে দেখে এই দেশগুলো তাদের সাথে যুক্ত। এইটা যদি না থাকতো তাহলে এই দেশগুলো তাদের সাথে থাকতো না। এটির ব্যাপারে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইউরোপীয় ইউনিয়নের কিছু নীতি আছে যে যখন একটা দেশ ইউরোপীয় ইউনিয়নে ঢুকবে, সেই দেশকে সবকিছুর মধ্যে একটা কোটা ব্যবস্থা আনতে হবে। যেমন আমি পোল্যান্ডের উদাহরণ দিই। আমি পোল্যান্ডে ছিলাম 5 মাস। পোল্যান্ডে কয়েকজনের সাথে আমার যখন আলাপ হচ্ছিল, তখন তারা বললো যে পোল্যান্ড আসলে একটা এগ্রিকালচারাল দেশ। মানে ইউরোপে যদি আপনি ম্যাপটা সামনে নেন, পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, এদের মাটিগুলো খুব উর্বর। মানে কৃষিতে কাজ করার জন্য আমি এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখি। তো এদের মাটিগুলো ইউরোপের অন্যান্য অঞ্চলের মাটির চেয়ে খুব উর্বর। এখন ইউক্রেন বলেন, পোল্যান্ড বলেন, এরা কৃষিভিত্তিক দেশ, এদের মানুষজন কৃষিভিত্তিক। এখন পোল্যান্ডের ডেইরি বলেন বা কৃষি উৎপাদনগুলো মাটি ভালো হওয়ার কারণে, মানে ইউরোপের তুলনায় বলতেছি, এদের উৎপাদন বেশি। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে হওয়ার কারণে তাদেরকে সবকিছুতে একটা কোটা চলে আসে। কোটা চলে আসার কারণে, কারণ কোটা চলে আসার কারণটা এই, ধরেন আপনার জার্মানিতে যদি 1 লিটার দুধের দাম 100 টাকা হয়, সেটা যদি পোল্যান্ডে 50 টাকা হয়, তাহলে এখানে ব্যালেন্স থাকলো না। যেহেতু ওরা সমগ্র ইউরোপীয় ইউনিয়নকে এক দেশ হিসেবে করে, ধরেন ঢাকায় এক দাম, অথবা ধরেন যদি চট্টগ্রাম আরেক দাম হয়, সেটা হয় না। তো এইটার কারণে তারা কোটা দিয়ে দিছে। এখন হয়তোবা সেই কোটাটা জার্মানির জন্য ওকে, কারণ জার্মানিতে অত ডেইরি উৎপাদন হয় না বা অত ফসল হয় না। কিন্তু ইউরোপে গিয়ে কিন্তু এটা, মানে পোল্যান্ডে গিয়ে কিন্তু এটা উল্টা। তখন পোল্যান্ডে গিয়ে হলো এই কৃষকগুলা সব, মানে কি করবে এমন, কারণ সরকার তাদের মানা করে দিচ্ছে উৎপাদন করতে পারবে না, যার কারণে তারা সবাই বলা চলে যে নিঃস্ব হওয়া শুরু করলো। তো এই যে রাজনৈতিক গুলো, তো ইউরোপ বলতে যে গুটি কয়েক 5-6-7টা দেশ বোঝানো, মানে বড় দেশগুলো পশ্চিম ইউরোপের দেশ, এগুলো ছাড়া বাকিগুলো হলো তাদের মোটামুটি জাস্ট মানে হাতে রাখা বা তাদের সস্তা শ্রমের একটা যোগান। যেমন ইউক্রেনের যুদ্ধের পর প্রায় বলা চলে জার্মানিতে 3 থেকে 3.5 মিলিয়নের মতো ইউক্রেনিয়ান রিফিউজি ঢুকছে। তো এইটাতে লাভবান হয়েছে জার্মানি, কারণ তাদের অনেক শ্রমিক দরকার, ইউরোপিয়ান এখানে এসে, মানে ইউক্রেনিয়ান এসে শ্রমিক পাচ্ছে। তারপরে অন্যান্য দেশগুলোর একই অবস্থা, যে এই বুলগেরিয়া থেকে বা বলকান দেশগুলো থেকে প্রচুর তারা শ্রমিক নিয়ে আসতে পারে। মানে এখানে আমি জিনিসটা এটা বলতেছি, এই দেখেন আমি লিখেছি যে নিজেদের ভিতরে তারা সমতা বিধান করতে ব্যর্থ। মানে জিনিসটা এরকম না যে শুধুমাত্র তারা খ্রিস্টান এই জন্য আমরা ভাই ভাই, মানে এর মধ্যেও তারা স্বার্থ খুঁজতেছে, নিজেদের মধ্যেও স্বার্থ। মানে আপনি আপনার আপন ভাইয়ের মধ্যেও স্বার্থ খোঁজার চেষ্টা করতেছেন, মানে যাকে আপনি আপন ভাই বলে বিশ্বাস করতেছেন তার মধ্যে আপনার স্বার্থ খুঁজে বেড়াচ্ছেন। মানে এই অবস্থাটা এরকম। এখন বলতে পারেন যে তাহলে এরা সবাই কেন একসাথে? কারণ এখানে অন্য কোনো অল্টারনেটিভ নাই। ওই যে আমি শুরুতে আপনাদেরকে বললাম, যখন সমগ্র ইউরোপে ইহুদিদের উপরে নৃশংস বর্বরতা চালানো হচ্ছিল, তখন তারা জানতো যে এইদিকে যদি আমরা মুসলমানদের কাছে যদি আসি, তাহলে এদের কাছে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। কিন্তু বর্তমানে এমন বিশ্বে, আমি যে আপনাদেরকে ম্যাপটা দেখালাম শুরুতে, ওই ম্যাপে যে মনোপোলার যে একটা অবস্থা, ওয়েস্টার্ন যে অঞ্চল, এটা ছাড়া বাকি কারো আসলে ওরকম কোনোই নাই। বা বিশেষ করে মুসলমানদের, আজ মুসলমানদের কোনো শক্ত বা ভালো একটা ইউনিয়ন না থাকার কারণে আজ শুধুমাত্র আমরাই না, বরং সমগ্র বিশ্বে যারা একটু কম শক্তিশালী সবাই নির্যাতিত হচ্ছে। এটার অন্যতম বড় প্রমাণ হলো ইউরোপিয়ানের ভিতরকার এই অবস্থা। যেমন ইউক্রেনে যদি বর্তমান ইস্যুটা যদি বিবেচনা করি, ইউক্রেনের ইয়াং জেনারেশন ইউরোপিয়ানে ঢোকার পক্ষে। কারণ কি? তারা গেলে ওখানে জব করবে, তারা শুধুমাত্র জবের, জানে যে এইসব দেশে জবের মানে সুযোগ সুবিধা অনেক। কিন্তু তারা যারা দেশ নিয়ে চিন্তা করে তাদের, বা বড় অংশ যারা, বা একটু মধ্যবয়স্ক বা উপরে যারা, তারা যখন চিন্তা করে যে আমাদের দেশের নিজের যে স্বয়ং সম্পূর্ণতা, এটা একে একে ধসে যাবে,
বা এটি আস্তে আস্তে আমরা আমাদের সম্পূর্ণতাটা হারিয়ে ফেলবো, তখনই দেখা যায় যে তারা এটার বিরোধিতা করে। তো এই পোল্যান্ডের ক্ষেত্রে একই অবস্থা ছিল। তো এটা আসলে তাদের নিজস্ব যুদ্ধ বলা চলে, যে পশ্চিমা ব্লকের সাথে কমিউনিস্ট ব্লকের বা এরকম একটা যুদ্ধ। বা এখন আপনারা যদি রাশিয়ার দিকে তাকান, রাশিয়া বেলারুসকে তাদের নিজেদের মতো করে রেখে দিছে। তারপরে ফিনল্যান্ডকেও তো আটকে রাখার চেষ্টা করছিল, বা ন্যাটো কেন্দ্রিক। এগুলো আসলে তাদের নিজেদের মধ্যে অনেক বড় যুদ্ধ আছে, নিজেদের মধ্যে অনেক কাউস। কিন্তু শুধুমাত্র আজকে অন্য কোনো একটি ন্যায় ভিত্তিক একটি বিশ্ব ব্যবস্থা না থাকার কারণে, ন্যায় ভিত্তিক অন্য কোনো অল্টারনেটিভ না থাকার কারণে তারা নিজেদের মধ্যেও বা এই ছোট ছোট দেশগুলো তারা মানে পদদলিত হচ্ছে, দুঃখজনক হলো সত্য। এরপর যদি আমরা এর দিকে তাকাই, বর্তমানে কট্টর জাতীয়তাবাদী দলগুলো ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতায়। আহ, ইতালি বলেন, নেদারল্যান্ডসে এই জিনিসটা আছে। ইতালির দিকেও যদি আমরা দেখি একই অবস্থা, অলরেডি সেখানে এরকম দলগুলো ক্ষমতায়। ইউরোপে আসলে এই জিনিসটা বর্তমানে আরো বাড়তেছে, এবং সেটা একটি বিশ্ব শান্তির জন্য একটা হুমকি হিসেবে দাঁড়িয়ে যাবে ভবিষ্যতে। ওই যে দ্বিমুখী নীতির কথা চিন্তা করি, এর সবচেয়ে বড় উদাহরণ আজকে বর্তমানে যে আমরা দেখতেছি, একই সাথে এখানে ইউক্রেন ইসরায়েল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কিংবা ইসরায়েলের যে দখলদারি মনোভাব ফিলিস্তিনিদের প্রতি। যখন রাশিয়া ইউক্রেনে যতগুলো না বোমা কি বলবো যে হত্যাকাণ্ড চালাচ্ছে, তার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন যেই পরিমাণ আহ, আইন করা বা অবরোধ দেওয়ার চেষ্টা করেছে, ইসরায়েলের এই গণহত্যার ক্ষেত্রে তারা সম্পূর্ণ বিপরীত। ইদানিং দেখবেন কিছু কিছু, যদি আপনারা টুইটার ফলো করেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বা এদের যদি এগুলো দেখেন, ইদানিং তারা সিজফায়ার বা এগুলো নিয়ে আলোচনা করতেছে। কিন্তু এইটা ছাড়া প্রথম 1-2 সপ্তাহ তারা একদম মানে নিরঙ্কুশ ভাবে সমর্থন দিয়ে গেছে। এমনকি ইউরোপের এই বড় বড় দেশগুলোকে ইসরায়েলে ভিজিট করে এসছে, আপনারা তো জানেনই। এই জার্মানির প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের যে সেক্রেটারি, এরা সবাই গিয়ে গিয়ে ভ্রমণ করে পৌঁছে এসছে। মানে তারা সবসময় যেই ইউক্রেনকে, যদি তখন তারা বলতেছিল যে এরা বোমা হামলার শিকার হচ্ছে, এরা মজলুম বলে, তারা প্রত্যেকটা সরকারি বিল্ডিং এ দেশের পতাকা, ইউরোপীয় ইউনিয়নের পতাকার পাশাপাশি ইউক্রেনের পতাকা উঠালো। এখনো এগুলো চলে। কিন্তু যখন এই জিনিসটা মুসলমানদের ক্ষেত্রে আসলো, তখনই তারা কি করলো, এখন জার্মানির সরকারের বিভিন্ন জায়গায় গেলে 4টা পতাকা দেখা যায়: জার্মানি পতাকা, ইউরোপীয় ইউনিয়নের পতাকা, ইসরায়েলের পতাকা, আর ইউক্রেনের পতাকা। পুরো উল্টা। মানে আপনি কি বলতেছেন সেটা আপনি নিজেই স্ববিরোধী, মানে 5 সেকেন্ড পরে আপনি আপনার স্ববিরোধী হয়ে যাচ্ছেন। এরকম একটা দ্বিমুখী নীতি বিদ্যমান। এবং এটি শুধুমাত্র জার্মানি না, ইউরোপের সব জায়গাতে প্রযোজ্য। আপনারা তো দেখতেই পান, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা বিভিন্ন রাজনৈতিকদের যদি স্টেটমেন্ট গুলা দেখতে পান, টুইটার আছে, ফেসবুক আছে, বোঝাই যায়। তো ইউরোপিয়ানের অবস্থানটা হলো এরকম, তারা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য, গুটি কয়েকটি দেশের স্বার্থের জন্য, গুটি কয়েকটি দেশের নির্দিষ্ট ক্ষমতাবান লোকের কথাও যদি বলি, সকলের জন্য না, নির্দিষ্ট কিছু ক্ষমতাবান লোকের কথা। এটি একটি, এবার দুটো ছবি দেখাবো। মুসলমানরা যদি তাদের দিকে, বা আমরা যদি মনে করি যে ইউরোপীয় ইউনিয়ন বা এই ধরনের পশ্চিমা সংগঠনগুলো আমাদের শান্তি নিয়ে এসে দিবে বা আমাদের জন্য একটা আশীর্বাদ হবে, বা আমরা তাদের উপর যদি ভরসা করার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হয়? তুরস্কের উদাহরণ দেব, কারণ আমি তুরস্কে অনেকদিন ছিলাম। তুরস্ক প্রায় 20-21 বছর ধরে, এখন 21 হয়ে গেছে, 21 বছর ধরে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য চেষ্টা করতেছে। ক্রোয়েশিয়া বলেন, বা এই যে বুলগেরিয়া তো না, ওরা তো এখন এতে আছে, বা এই যে স্লোভাকিয়া, এইসব দেশগুলো 1-2 বছরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে ঢুকে যায়। কিন্তু তুরস্ক 20 বছর ধরে তারা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য অনেকগুলো শর্ত পূরণ করা সত্ত্বেও তাদেরকে কি করতেছে, ইউরোপীয় ইউনিয়ন নিচ্ছে না। এর মূল কারণটা এটাই, সে মুসলিম। দেখেন এখানে দুটা কার্টুন দেখাচ্ছি। ডান পাশেরটা হলো একটা ফ্রেঞ্চ একটা ম্যাগাজিনে আসা এই ছবিটা, যে ইউরোপীয় ইউনিয়নের 12টা দেশের 12টা কমোড, হাই কমোড, আর তুর্কির জন্য মানে লো কমোড। মানে এটা দিয়ে তারা তুর্কিকে একটা বিদ্রুপ করছে। আরেকটা হলো বাম পাশের ছবিটার দিকে যদি আপনারা তাকান, দেখেন ইউরোপীয় ইউনিয়নের গেট, এটা নিচে ছোট একটা গেট। আপনারা তো অনেকে হলিউড ফিল্ম বা বিদেশি ইগুলা দেখেন, এইসব দেশে বিড়াল, ওদের তো বিড়াল পালে বা কুকুর পালে, ওদের ঢোকার জন্য একটা গেট থাকে, মানে যাতে আপনার মূল গেট না খোলা লাগে। এই ছোট গেটটা দেখেন, সেটাকে বিড়ালের গেট। এটা মানে বড় মূল গেট কিন্তু খুলতেছে না, বিড়ালের গেট দিয়ে ঢুকানোর জন্য একটা চেষ্টা করতে পারে, তাও যদি ওদের মর্জি হয়।
মানে কার্টুনের তো অনেক মিনিং থাকে, এই মিনিংটা কিন্তু এটাই, গেট কিন্তু খোলে নাই, বিড়ালের গেট, এবং বিড়ালের গেট দিয়ে তাদেরকে ঢুকতে পারে, তাও এটা তাদের অনুমতি সাপেক্ষ। তো এটা হলো তাদের অবস্থা। যদি এরকম তুর্কির মতো বা অন্য কোনো মুসলিম দেশ মনে করে আশপাশে যারা আছে, যদি আমরাও যেতে চাই, আমরা হয়তো অনেক স্বাবলম্বী হয়ে যাব বা আমরা অনেক সুখে শান্তিতে থাকবো। কিন্তু একটু আগে যেটা বললাম যে এইগুলো নিজেরা না জানলে, নিজেরা না বুঝলে বা বোঝার চেষ্টা না করে যদি শুধু আমরা এই মরিচিকার পিছনে দৌড়ানোর চেষ্টা করি, তাহলে এরকমই হবে, পদে পদে অপমানিত হতে হবে, বরঞ্চ আমরা নিজেদের স্বকীয়তা হারাবো। তুরস্ক দিকে আমার অভিজ্ঞতা দেয়, তুরস্ক শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য তারা তাদের দেশে যে ইউরোপের যে শর্তগুলো, অনেকগুলো শর্ত মেনে নিছে, সেই শর্তগুলো মানতে গিয়ে তারা তাদের নিজেদের যে পোটেনশিয়াল গুলো, সেগুলোকে তারা অনেক দিকে নষ্ট করার জন্য ধাবিত হয়েছে। তার মধ্যে একটা আমি আবারও বলবো, কৃষির ব্যাপারটা। তার্কি কৃষিতে খুব, মানে তার্কির জমির কথা যদি বলি, ভূমি কৃষিতে খুব উন্নত বা কৃষির জন্য খুব উর্বর, অথচ তারাও এখন মানে উৎপাদনের দিকে না যে বরঞ্চ আরো বাইরে থেকে আনা কম দামে নিয়ে আসা আমদানি করার দিকে আগাচ্ছে। এরপরে যদি আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে তাকাই, তাদের দেশে মদের যেইগুলা বা শুকরের যে লিগালাইজেশন বা লিভ টুগেদারের যে লিগালাইজেশন, এগুলো তারা ইউরোপিয়ান ঢোকার জন্য করা শুরু করছে। বা এরকম একে একে কাজ তারা 15-20 বছর ধরে করে আসতেছে তুরস্ক, মানে বিগত 15-20 বছর ধরে, কিন্তু তাও তাদেরকে নেয়নি। অথচ ক্রোয়েশিয়া 3-4 বছরের মধ্যে হয়ে গেছে। এখন হ্যাঁ ঠিক আছে, ক্রোয়েশিয়া হয়তো বা হ্যাঁ বলতে পারেন যে ওরা তো এরকমই, ওদের তো আইনগুলো আগে থেকে এরকম, কিন্তু অর্থনৈতিক দিকে যদি তাকান, বিজনেসের দিকে যদি তাকান, টেকনোলজির দিকে যদি তাকান, আমি বলবো যে পূর্ব ইউরোপের যে সকল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, স্লোভাকিয়া বলেন, পোল্যান্ড বলেন, ক্রোয়েশিয়া বলেন, এই দেশগুলো তুরস্ক থেকে কোনো দিক থেকে আগানো না। তাও তুরস্ক এত বছর ধরে ঢোকার চেষ্টা করতেছে, পারতেছে না। কিন্তু অন্যান্য দেশগুলো যে যার মতো দেদারসে ঢুকে যাচ্ছে। কারণ শুরুতে আমি যেটা বললাম যে এখানে মূল কথা হলো যে তাদের মতো হতে হবে, তাদের একজন হতে হবে। আপনি যতই তাদের মতো হওয়ার আপনার চেষ্টা করেন না কেন, তাদের একজন না হলে আপনার এই নিজের পরিচয় বিসর্জন দেওয়ার যে প্রচেষ্টা, সেটা আসলে কোনো মূল্য থাকে না, বরঞ্চ সেটি হলো আপনার মানে নিজের সক্রিয়তাটা হারানো। এইবার আসি D8 নিয়ে, আজকের আমাদের যে অন্যতম আলোচনার বিষয় D8। আমরা জানি ডেভেলপিং 8 পরিচিত বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুর্কি, এই 8টি বৃহত্তম দেশ নিয়ে গঠিত এই D8। বৃহত্তম কোন পার্সপেক্টিভে বললাম? এই দেশগুলো জিওগ্রাফিক্যালি কিংবা জনসংখ্যার দিক থেকে হোক, কোনো না কোনো ভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি এই ব্যাপারটাও জানাবো, বলবো এখন পরবর্তীতে আসতেছি। এইখানে মানে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে, যেমন নাইজেরিয়াতে 50%-এর উপরে মুসলমান, কিন্তু নাইজেরিয়াতে মুসলমানদের একটা বড় ক্ষমতা আছে, আর বাকি দেশগুলো তো ধরেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ। ডেটভুক্ত দেশগুলোর দিকে যদি জনসংখ্যা যদি তাকায়, আমি একটু আগে যেটা বললাম, দেখেন বাংলাদেশ 180 মিলিয়ন। এই সংখ্যাগুলো তো জানেন আপনারা, জনশুমারি বা আদমশুমারির ক্ষেত্রে একটু কম বেশি হয়। তো আমি অ্যাপ্রক্সিমেট নেওয়ার চেষ্টা করেছি। পাকিস্তান 220 মিলিয়ন, তুরস্ক 85 মিলিয়ন। 85 মিলিয়ন মানে আপনারা তো জানেন, এটা মানে 85 মিলিয়ন মানে 8.5 কোটি হয় ম্যাথ হিসাবে। ইরান 85 মিলিয়ন, নাইজেরিয়া 200 মিলিয়ন, মালয়েশিয়া 30 মিলিয়ন, ইন্দোনেশিয়া 260 মিলিয়ন, মিশর 100 মিলিয়ন। তার মানে বলা যাচ্ছে প্রায় 1.2 বিলিয়ন জনসংখ্যা। পৃথিবীর জনসংখ্যা যদি ধরা হয় 6.5 কিংবা 7 বিলিয়ন যদি হয়, তার মানে চিন্তা করেন প্রায় 1/5 কাছাকাছি একটা জনসংখ্যা শুধুমাত্র এই 8টা দেশে। জনসংখ্যা যে কত বড় একটা ব্লেসিং, এটি আসলে ভালোভাবে চিন্তা না করলে, যদিও আমাদেরকে এখন বর্তমানে শেখানো হয় কি কি জনসংখ্যা বিস্ফোরণ বা জনসংখ্যা বেশি হয়ে গেলে এই হয় না ওই হয় না, হ্যাঁ এগুলো অন্য বিষয়। কিন্তু জনসংখ্যা যদি প্রপার ইউটিলাইজ করা যায়, সেক্ষেত্রে যে কত বড় ব্লেসিং, তার উদাহরণ হলো ভারত এবং চীন। আপনারা এটা সম্মুখভাবে আমাদের চোখের সম্মুখে, ভারত আমাদের প্রতিবেশী, চীন তো আমাদের কাছেই। এটা হলো সকলটা হলোকে ইউটিলাইজের বিষয়। আর D8 সংগঠনটা মূলত এই কাজটাই, এই দেশগুলোকে জজবার দিক থেকে উন্নত করা, একই সাথে সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে এই বিশাল একটা জনসংখ্যাকে দিয়ে কাজ শুরু করা যায়, সেদিকেই চিন্তা করে প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান রহমতুল্লাহ উনি এই D8টি প্রতিষ্ঠা করেন। D8 ভুক্ত দেশগুলার কি কি কাজ ছিল? উনি যখন এই D8টি প্রতিষ্ঠা করেন, এই D8 এর
দেশগুলোকে প্রথমে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করেন। যেমন বাংলাদেশের জন্য দারিদ্র বিমোচন ও অঞ্চল ভিত্তিক উন্নয়নটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়, কারণ এই অঞ্চলে মানে আমাদের এই রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের এই অঞ্চলগুলো আরো বেশি মানে কার্যকরী ভূমিকা পালন করার মতো একটা পর্যায় ছিল ডিএড যখন প্রতিষ্ঠিত হয়। এবং এটাও বলে রাখি 1998 যখন ডিএড 97 সময় মূলত যে বেস কাজগুলো হয় সেই সময় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তারপরে পাকিস্তান ছিলেন নওয়াজ শরীফ, তুরস্কে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন না আসলে বলা চলে এরবাকান হোজা, নাজমুদ্দিন এরবাকান হোজা ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট, উপ প্রধানমন্ত্রী বলা যায়, কিন্তু সে সময়কার যে মূল ছিলেন সে একজন কট্টর সেকুলার বা নিজেই ম্যাসন বলে দাবি করা সেই ব্যক্তি ছিলেন তার দায়িত্বে। এরপরে দেখেন মিশরে ছিল হোসনি মুবারক। তো এইখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, সেই সময়কার রাজনৈতিক বৃন্দ এক একজন যেই চিন্তা চেতনারই থাকুক না কেন তারা সবাই এই একটা অভিন্ন লক্ষ্যে তারা সবাই একত্রে এক হয়েছিলেন এবং এটি করার মতো সামর্থ্য দেখিয়েছিলেন প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান। এটি করা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ, কারণ সে সময়ের দিকে যদি তাকান পাকিস্তানের একটা অন্য ধরনের মোটিভ, বাংলাদেশের অন্য ধরনের মোটিভ, মিশরের অন্য ধরনের মোটিভ, বা ইন্দোনেশিয়া মানুষ এক এক দেশে এক এক রকম, কিন্তু এবং ম্যাপের দিকেও যদি তাকান এক একটা এক এক দিকে, কিন্তু সবগুলো দেশকে তিনি এক করেছিলেন, সবগুলো প্রধানমন্ত্রীকে এক এক করে তিনি এই D8 এর ঘোষণা করেন। কারণ কি, নতুন একটি বিশ্ব ব্যবস্থার দরকার এবং প্রত্যেকটা দেশকে একটা একটা করে দায়িত্ব দেন। যেমন পাকিস্তানের কৃষি ও মৎস্য, তুরস্ক ইন্ডাস্ট্রি, স্বাস্থ্য পরিবেশ, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি, নাইজেরিয়াতে এনার্জি, মালয়েশিয়াতে ব্যাংক অর্থনীতি, ইন্দোনেশিয়াতে দারিদ্র বিমোচন ও জনশক্তি, বাংলাদেশের সাথে অনেকটা মেলে, মিশর হলো বাণিজ্য। প্রত্যেকটা দেশকে এই বিভিন্ন দায়িত্ব দেওয়ার অন্যতম কারণ ছিল সেই সময়কার ওইসব দেশের যে পোটেনশিয়াল, জিওগ্রাফিক্যালি যদি বলি আমরা ভৌগোলিক ভাবে বা অর্থনৈতিক ভাবে, সে পোটেনশিয়ালটার আলোকে এক এক দেশকে এই ধরনের এক একটা দায়িত্ব ভাগ করে দেয়া হয়। এইবার যদি আমি বলি এই 8টা দেশ কিসের ভিত্তিতে হলো, আমাদের হাসান আল ফেরদৌস ভাই শুরুতে এই জিনিসগুলো বলেছিলেন। তো মূল যে বিষয়টা হলো যুদ্ধ নয় শান্তি। বর্তমান পৃথিবীতে দেখেন যুদ্ধ বা অস্ত্র বিক্রির জন্য একটা দেশ আরেকটা দেশের সাথে বা অন্য দেশকে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে ফেলাটা খুব স্বাভাবিক একটা বিষয়। সিরিয়ার দিকে তাকান, ইউক্রেনের দিকে তাকান বা অন্যান্য দেশগুলো। এরপরে সংঘাত নয় আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু হইলেই আগে আলোচনা করে বা টেবিলে বসে সমাধান করাটা যেখানে একটা অপশন থাকতে পারে, সেখানে সংঘাত কখনোই মানে বেছে নেওয়ার মতো কোনো পন্থা হতে পারে না। তো D8 এরকম একটি মূলনীতি নিয়ে আগায়। পরে হলো দ্বিমুখী নীতি নয় বরং আদালত। মানে এই যে আমরা একটু আগে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে আলোচনা করলাম, ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে মানে এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের তাদের যে মেন্টালিটি, সেটি নয় বরং সকল দেশের জন্য, সকল মানুষের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করা। বল প্রয়োগ নয় সমতা। একটি দেশ আরেকটি দেশের উপর একটু বড় হলে বা ক্ষমতার দিক থেকে আগে গেলে, যেমন ধরেন এই যে বললাম যে টেকনোলজির দিক থেকে ধরেন ইরান আগে গেল, সে যাতে যে এখন মনে চাইলো যাই একটা দেশে যে আমরা একটা যুদ্ধ লাগাই দিয়ে আসি, এরকম যাতে না হয়। বা একটু ক্ষমতা বেশি হয়ে গেলেই D8 একটা দেশের উপর যদি হস্তক্ষেপ করার চেষ্টা করে, এমনটা যাতে না হয়। এটা বল প্রয়োগ না বরং দেশগুলোর মধ্যে একটা সমতা বিধান বা এক একটা দেশ যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেই পরিকল্পনা আলোকে যাতে তারা করতে পারে, একে অপরকে সহযোগিতা করতে পারে। এবং উপনিবেশবাদ নয় বরং ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, যেটি বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি পশ্চিমের ইতিহাসের দিকে তাকাই, এখানে উপনিবেশবাদটাই দেখা গেছে যে তারা এক একটা দেশগুলো শোষণ করে সে সকল দেশগুলো তারা লুটে নিয়েছে, নিয়ে তারা একটি নিজেদের একটি রাজত্ব কায়েম করেছে। মানে আপনাদেরকে যদি এভাবে বলি যে উপনিবেশবাদ ছাড়া ওয়েস্টের জন্য এই পর্যায়ে আসা কখনো সম্ভব ছিল না। আপনারা তো নীল বিদ্রোহ নীল চাষের ইতিহাসগুলো জানেন, যে যখন ইউরোপীয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয় বা সিনথেটিক নীল যখন তৈরি করা, মানে ওরা তো শুরু মানে করে নাই, তারা আবিষ্কার করেনি, তখন নীল চাষ করা হতো। এবং এই নীল চাষ করার জন্য তারা কি করতো, নিজ দেশে কিন্তু করতো না, আমাদের দেশ থেকে বা আমাদের অঞ্চলগুলো থেকে নীল চাষিদেরকে জোরপূর্বক তারা নীল চাষ করাতো। বা এই যে ধরেন তাদের নিজেদের একটা মানে ইয়েদের জন্য, নিজেদের একটা দরকারে নিজেদের ক্ষমতাকে উঠানোর জন্য অন্যদেরকে শোষণ করা। বা যদি এর দিকে চিন্তা করেন,
যখন এই ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করে নিল, বা দখল করা বলতে আমি বলবো যে তারা যখন উপনিবেশবাদ কায়েম করলো, তখন যে প্রথম দুর্ভিক্ষটা হলো, দুর্ভিক্ষের সময় মানে এর কারণটা কি, পশ্চিমে সে সময় পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, এজন্য একটা দুর্ভিক্ষ হতে পারে। শুধুমাত্র এই চিন্তার উপর ভিত্তি করে উইনস্টন চার্চিল ইংল্যান্ডের যে জনসংখ্যা তার 5 গুণ পরিমাণ খাবার সে নিয়ে যায় আমাদের অঞ্চল থেকে ডেপো করে রাখার জন্য, যদি হয়। এটা করতে গিয়ে সে সময়কার 1/3 মানুষকে হত্যা করে এই অঞ্চলে, এবং সে কি বলে, যারা ইঁদুরের মতো বংশ বিস্তার করে, এভাবে না করলেই তো পারে। মানে আমাদের উৎপাদিত খাবার আমাদের থেকে নিয়ে বলতেছে যে তোমরা অধিক জনসংখ্যা ই করো, তোমাদের জনসংখ্যা বেশি, অথচ ওইখানে কোনো হইতে পারে মানে কোনো ইও নাই। এই যে একটা উপনিবেশবাদ, তো আমি এই জিনিসটার সময় বারবার বলি যে আজকের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তারা তাদের জিওগ্রাফিগত কারণে বা তাদের আবহাওয়া পরিবেশের কথা যদি বলি, এই সমস্ত কারণে তাদের পক্ষে শোষণ করা ছাড়া কখনোই মানে উপরে ওঠা সম্ভব না। এটা ইম্পসিবল। একটা দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন। যদি আমরা তাকাই তাদের কৃষির দিকে, মাটি সম্পূর্ণ অনুর্বর। এরপরে যদি আবহাওয়ার দিকে তাকাই, এই যে শীতকাল আসতেছে, সকাল হয় সকাল 9টায়, 9টার দিকে, মানে এখন হয়তো বা ওই সময় চেঞ্জ করে ফেলে, 8টার দিকে সকাল হয়, সূর্য ওঠে, আর সন্ধ্যা হয়ে যায় 5:30-5টার দিকে। মানে দিন নাই, দিন আলো রাতের কোনো ব্যালেন্স নাই। আবার সামার আসলে দেখা যায় সকাল হয় 4:30-5টায়, আর রাতে সন্ধ্যা হয়, সূর্যাস্ত হয় 10টার সময়, 11টার সময়। এটা একটা বাজে একটা অবস্থা। তারপরে যদি মাটির নিচে তাকাই, কোনো খনিজ সম্পদ নাই, কিছুই নাই যেটা দিয়ে তারা চলবে। মানে তাদের জন্য উপনিবেশ বা এই কলোনি ছাড়া তাদের পক্ষে সম্ভবই না। কিন্তু আমরা যারা আছি, আমরা এই যে ডিএডে যে 8টা দেশ, আমরা নিজেরাই আমাদের ভৌগোলিক কারণে, আবহাওয়াগত কারণে, পরিবেশগত কারণে, সব দিক থেকে আমরা নিজেদের জন্যই নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে এনাফ। তো ডিএড এর গুরুত্বপূর্ণ মূলনীতি যেটি, সেটা হলো যে উপনিবেশবাদ, যাতে আমরা এই মেন্টালিটিকে দূরে রেখে আমরা ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা তৈরি করব। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, কোন দেশ অন্য কোন দেশ তার নিজের দেশ, এক দেশ অন্য এক দেশের নিজস্ব বিষয়ের উপর কখনো হস্তক্ষেপ করবে না, যেটি বর্তমানে পৃথিবীতে হয়ে আসতেছে। তো ডিএইট এর মূলনীতিগুলো মূলত এই 5টা মূলনীতির আলোকে ডিএইট সে সময় গঠিত হয়। এরপর ডিএইট এর তাহলে পরবর্তী প্ল্যান কি? এই তো আমি তো আপনাদের শুরুতে অনেকগুলো সংস্থা দেখালাম যারা অনেক বছর ধরে কাজ করে আসতেছে, এ পর্যন্ত তারা কাজ করেই আসতেছে। তো তারা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিক কারণে বা সামরিক বিভিন্ন গোষ্ঠী, কিন্তু ডেট যেহেতু বলছে তারা একটা ভিন্ন একটা প্যাটার্ন নিয়ে আসতে চায়, সমগ্র বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে একটা ন্যায় ভিত্তিক, আদালত ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গঠন করতে চায়, সেক্ষেত্রে তাহলে ডিএইট এর কি কাজ হবে? মানে এই তো করলো 8টা দেশ, হয়তো বা যে যে টার্গেট নিছে সে 8টা দেশ টার্গেট পূরণ করলো, এরপরে কি কাজ? ডিএইট এর প্রথম তো আমরা জানি যে ডিএইট, এখানে আমরা যে এই সার্কেলের দিকে যদি তাকাই, নিউক্লিয়াসটা হলো ডিএইট। পরবর্তীতে অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ সমূহকে নিয়ে, প্রায় 60টি দেশকে নিয়ে D60, এবং পরবর্তীতে সমগ্র বিশ্বকে নিয়ে D160 গঠনের একটা পরিকল্পনা। এর মাধ্যমে বর্তমানে যে বিশ্বের সমাজ ব্যবস্থা বিদ্যমান, এই সমাজ ব্যবস্থার একটা অল্টারনেটিভ তৈরি করা। কি ধরনের অল্টারনেটিভ? নতুন একটা জাতিসংঘ মডেল। আমরা জানি যে বর্তমানে জাতিসংঘটা গঠন হয়েছে কবে? 1945 সালে। এবং মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এই জাতিসংঘর গঠনটাই হয়েছে মূলত সেই যে বললাম প্রায় 100-150 বছর ধরে তাদের যে জায়নিস্ট বা জায়নবাদী যে একটা এজেন্ডা, সেই জায়নবাদী এজেন্ডাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা এই ডিএইটটা প্রতিষ্ঠা করে, সরি, এই ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা করে। ইতিহাসের দিকে যদি তাকান, 45 হলো ইউনাইটেড নেশনস, 48 হলো ইসরায়েল, মানে এই তাদের শুরু হলো। মানে এগুলো এক একটা ধাপ। তো জাতিসংঘ এ পর্যন্ত ওই কি বলে, নিন্দা জানানো, নিন্দা প্রস্তাব পাশ ছাড়া আর কোনো কিছু করতে পারছে? এ যাবৎ পর্যন্ত কিছুই করতে পারেনি, কোনো যুদ্ধই থামাতে পারেনি। বরঞ্চ এখনো দেখেন খালি নিন্দা জানা যাচ্ছে, নিন্দা আর নিন্দা, খালি নিন্দা আর নিন্দা। মানে এটা তো আমি আপনিও জানাতে পারি। এখন আমি আর আপনি যে জিনিসটা ঘরে বসে করতে পারি, সেটা যদি জাতিসংঘ করে, তাহলে জাতিসংঘ আর আমার মধ্যে পার্থক্য কি? মানে এটা তো আমাদের প্রশ্ন হওয়ার কথা। মানে যেমন রাষ্ট্রপ্রধান যদি নিন্দা জানায়, আমিও যদি নিন্দা জানাই, তাহলে আমার আর রাষ্ট্রপ্রধানের পার্থক্য কি? আমি চলে যাই তাহলে ওখানে, সে আসুক আমার জায়গায়। মানে বাস্তবতাটা এটাই। তো এইরকম একটা নতুন একটা জাতিসংঘ মডেল তৈরি করা, যে মডেলে এরকম সিকিউরিটি কাউন্সিলের নামে 5টা বা 6টা দেশের জন্য শুধুমাত্র সবকিছু থাকবে, বা বাকি সব দেশগুলো শুধুমাত্র তাদের কৃপার আশায় বসে থাকবে,
এরকমটা যাতে না হয়। এরপরে নতুন একটি রাজনৈতিক সহযোগিতামূলক সংস্থা, যেখানে রাজনৈতিক আইডিওলজি গুলো একে অপরকে বা সেই অঞ্চলের ভিত্তিতে রাজনৈতিক সংস্থাগুলো একে অপরকে সহযোগিতা করতে পারে। নতুন এক প্রযুক্তিগত বা টেকনোলজিক্যাল সহযোগিতামূলক সংস্থা তৈরি করা। নতুন এক অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা এর আগে হচ্ছে এই কেন্দ্রিক মানে ডেট এর জন্যই সে একটা অর্থ ব্যবস্থাও তুলে ধরছিলেন, বা পরবর্তীতে দেখবেন আপনারা অথবা জানেন যে এই অর্থ ব্যবস্থা কেন্দ্রিক গাদ্দাফি বা এরকম অনেকেই একটা দিনার বা কমন একটা কেন্দ্রিক তারা আগাইছে। কিন্তু আসলে সমস্যাটা হলো যে আপনি নিজের শক্তি থাকা অবস্থায় নিজের ঘরে বসে অনেক কিছু করতে পারবেন, কিন্তু অন্যের শক্তির উপর ভর করে অন্যের ঘরের উপরে বসে থেকে আপনি নিজে নিজে কিছু করতে পারবেন না। জিনিসটা হলো এরকম যে আপনি একটা ট্রেন যাচ্ছে উত্তর দিকে, আপনি ট্রেনের ভিতরে বসে যদি বলেন যে আমি উল্টা দিকে হাঁটি তাহলে তো আমি দক্ষিণে চলে যাবো, জিনিসটা এরকম। আপনার তো সম্ভব হবে না, আপনি দিন শেষে উত্তরেই যাচ্ছেন। আপনাকে দক্ষিণে যেতে হলে ট্রেনের গতিপথ উল্টাতে হবে। আর বর্তমানে সবসময় অর্থ ব্যবস্থা সবসময় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এই যেমন দেখেন বর্তমানে ডলার, সবকিছু ডলারের মাধ্যমে বা ইউএস ডলার যারা ছাপায় তাদের মাধ্যমে সবকিছু কিনতে হয়। বাংলাদেশ সৌদি থেকে যদি কিন্তু তেল কিনতে চায় ডলারে করবে, বা ভারত থেকে যদি কিছু কিনতে চায় সেখানেও ডলার করতে হবে, মানে নিজেদের কিছু দিয়ে হবে না, সব ডলারে করতে হবে। এই যে একটা শোষণ ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার বিপরীতে এমন একটা অর্থ ব্যবস্থা নিয়ে আসা যে ব্যবস্থাটা নিজেরও একটা মূল্যমান থাকবে এবং সেটি দুনিয়াতেও একটি মানে সকলের জন্য কমন একটা ওয়েতে কাজ করবে। এরপরে নতুন একটি অর্থনৈতিক সংস্থা তৈরি। বর্তমানে তো বেশ অনেকগুলো সংস্থা আছে, এরকম আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, বা আইএমএফ এর কথাই বলি, মানে ওয়ার্ল্ড ব্যাংকের এটা তো ভিন্ন, বা ধরেন এই যে এডিবি, এই ধরনের এগুলো। তো আইএমএফ এর কথা যদি চিন্তা করেন, তারা লোন দেয়, তাই না? কিন্তু লোন দেয় কি ধরনের লোন? আপনাকে আমি লোন দেব, রাস্তা বানাবেন, তারপরে বিল্ডিং বানাবেন, ইনফ্রাস্ট্রাকচার করবেন, চড়া সুদ থাকবে। কিন্তু এই লোনগুলো আপনাকে দিবে এগুলো করতে। আপনি যদি বলেন আমি শিক্ষা খাতে বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, হবে না। আমি প্রযুক্তিগত দিক থেকে এটা আগাবো, হবে না। আপনি যদি এমনকি আপনাকে এই যে একটা শুরুতে লোন দিছে এই শুধুমাত্র বিল্ডিং আর রাস্তা বানানোর জন্য, এরপরে আপনি লোন না নিয়ে যদি মনে করেন যে আমি আজকে আমার শিক্ষা ব্যবস্থাটা একটু ঠিক করব বা আমার মতো করে বাংলাদেশের আলোকে করব, বা আমি আমার দেশের ইন্ডাস্ট্রির দিকে একটু আগাবো, একটা গাড়ি কোম্পানি খোলার চেষ্টা করব, তখনই দেখবেন যে ওই যে লোন দিয়ে রাখছেন সুদ তো দিচ্ছেনই, তখন তারা আবার এসে বলবে যে না তুমি এটা পারবা না। কেন হবে না? তুমি করতে পারবো না, নিজের টাকা দিয়ে করতে পারবো না। যদি আপনি করতে চান তাহলে বলবো তাহলে তুমি আমার লোন শোধ করো। এখন আপনি যে লোনটা নিচ্ছেন না, আপনাকে যে একটা সুদের মধ্যে পেঁচায় ফেলছে, আপনার পক্ষে তো কোনোদিনও সম্ভব নাই সুদ থেকে বেরোয় আসা। তো যার কারণে এই যে একটা জুলুমের যে একটা অর্থনৈতিক ব্যবস্থা বর্তমান বিশ্বে আছে, সেটার বিপরীতে একটা নতুন একটা ন্যায় ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা। এবং একই সাথে অর্থনৈতিক সংস্থা, এই বিশ্ব ব্যাংক বা এইগুলো, বর্তমানে যেমন একটু আগে আমি বললাম ডলার ছাপায় কারা? উম, মানে আমেরিকার সরকারও ছাপায় না, প্রাইভেট কোম্পানি ছাপায়। তো এরকম সংস্থার মাধ্যমে বা কোম্পানিগুলোর মধ্যে যে ইগুলো ছেড়ে দেওয়া, এইগুলো না করে বরঞ্চ যেখানে আদালত ভিত্তিক সুদহীন একটি সুন্দর একটি ইসলামী বলি যে ইসলামী ইসলামী অর্থনৈতিক মডেল গুলাই তো মূলত মানব জাতির কল্যাণের জন্য। তো এরকম একটা মডেল তৈরি করা, একই সাথে সেই আলোকে ব্যাংক তৈরি করা, বিশ্ব ব্যাংক। এরপরে নতুন এক দুস্থ সংস্থা তৈরি করা। দুস্থ সংস্থা বলতে যে আমরা ইউনাইটেড নেশনের অনেকেই আছে না, এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা আরো কতই আছে চ্যারিটি গুলো। এরপর একটা হলো সাংস্কৃতিক সহযোগিতামূলক সংস্থা, একে অপরের মধ্যে কালচারাল যে আদান প্রদান, যেটা এই কেন্দ্রিক কিছু সংস্থা তৈরি করা, এবং নারী ও শিশু সুরক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। বর্তমানে যে সারা বিশ্বে ফেমিনিজমের নামে ভয়াবহ যে অবস্থানগুলো বা তৈরি হচ্ছে, বা ফেমিনিজম বা এই ধরনের যে চিন্তা চেতনাগুলো, বা মুসলমানদের মধ্যে একটা ট্যাগ লাগায় তো ইসলামিক ফেমিনিস্ট বা এই ধরনের জিনিসগুলা, এইগুলো তো আসলে আমাদের জন্য না, কিন্তু তাদের জন্য আসলে দরকার। কারণ তাদের দেশে আসলেই এই ধরনের অত্যাচার বা অন্যান্য জিনিসগুলো হয়ে আসছে, যেটা আমাদের মুসলমানদের দেশে বা তথাকথিত আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে নাই। যেমন আপনারা একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সাল থেকে কিন্তু বাংলাদেশে, তারপরে যখন নির্বাচন হয়েছে, এমনকি তার আগে পাকিস্তান পিরিয়ডে কিন্তু মহিলারা ভোট দিছে। জার্মানি 1982 সালে মানে 1986 সালে মহিলাদেরকে ভোটের দিছে। আপনি যদি ইউরোপের প্রত্যেকটা দেশে মহিলাদেরকে ভোট দেওয়ার অধিকার কবে দিছে তাকান, সব 1900 পরবর্তী, এমনকি 50-60-এর পরবর্তী। নারী অধিকার বা নারীদের
কেন্দ্রিক তাদের যে এত বড় বড় কথাবার্তা বা এই যে এত সব অন্তঃসার শূন্য ফেমিনিজমকে তারা এভাবে প্রমোট করতেছে, এগুলো তাদের ক্ষেত্রে তাদের হইতে পারে, এটা তাদের কনসার্ন, কারণ তারা মহিলাদের উপর এই অত্যাচারগুলো করছে। এখন তাদের এটা, তারা প্রায়শ্চিত্ত কিভাবে করবে এটা তাদের বিষয়। আমরা তো এই কাজগুলো করি নাই, আমাদেরকে কেন এই জিনিসগুলো নিতে হবে? তো এই জন্য এই জিনিসগুলোকে আলাদা করে একটা ন্যায় ভিত্তিক, মানে সমতা না, আমি বলবো ন্যায় ভিত্তিক একটা নারী ও শিশু যে সুরক্ষা অধিকার বা আইনগুলো এগুলো তৈরি করা, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিবে এরকম কোনো মানে আইন না, বরঞ্চ ন্যায় ভিত্তিক এক সুন্দর ব্যবস্থাগুলো তৈরি করার জন্য যে সংগঠনগুলো হওয়া প্রয়োজন সেই দিকে আরো ফোকাস করার ক্ষেত্রে ডেট একটা ধারণা রাখে, যেই ধারণাটা দিয়ে তারা শুধুমাত্র একটা ইউটোপিয়ার মধ্যে নয়, বরং সকল কিছুর মডেলটা তৈরি করে দিয়ে, যে আজকে আমরা যেই ধারণাটা দিচ্ছি বর্তমান বিশ্ব ব্যবস্থার প্রেক্ষিতে আমরা যেই মডেলটা প্রস্তাব দিতেছি, সেই মডেলটা যে কোনো ইউটোপিয়া না বা জাস্ট একটা মডেল দেওয়ার মতো মডেল না, এইটার যে সামগ্রিকতা আছে, এইটা দ্বারা যে সমগ্র বিশ্ব একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি বজায় রাখা বা কায়েম করা সম্ভব, এটা সকল দিক থেকে চিন্তা করে ডি8 এর পদক্ষেপ নেওয়া হয়, এবং এটি করেন প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুক ইনশাআল্লাহ, আর তাকে জান্নাতবাসী করুক। কারণ এই আইডিয়া গুলো যদি আমরা পালন করতে পারি, দুর্ভাগ্যজনকভাবে সত্য এখন ডি8 এর অবস্থাও তো খুব বেশি ভালো না, ওআইসির অবস্থা তো যাই, এই যে আমরা যে বর্তমান অবস্থাগুলো দেখতেছি সব শুধুমাত্র নিন্দার উপরে আছে। কিন্তু এই জিনিসগুলা যদি আমরা করতে পারতাম, বা এখনো আমাদের সুযোগ আছে আমি মনে করি, আমরা যদি করতে পারি সেক্ষেত্রে একটা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করা সম্ভব। আমি যে কথাগুলো বললাম সবগুলোর ক্ষেত্রে যদি সারমর্ম নিয়ে আসি সংক্ষেপে, আমাদের নিজেদের উন্নতির কোনো বিকল্প নেই। এই যে এখন একটা জুলুম বা বল প্রয়োগের যে একটা বিশ্ব ব্যবস্থা আছে, এটার বিপক্ষে দাঁড়াইতে হলে তো একদিনে দাঁড়ানো সম্ভব না। আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মতো করে উন্নত হইতে হবে, নিজ নিজ দেশগুলো যে সকল দেশ আছে সবাই নিজেদের মতো করে উন্নত হইতে হবে। নিজেদের উন্নতি করার কোনো বিকল্প নাই। আর নিজেদের উন্নতি করতে হলে কি হবে? নিজেদের জ্ঞান বিজ্ঞানের দিক থেকে উন্নত হবে, চিন্তা চেতনার দিক থেকে পরিচ্ছন্ন এবং উন্নত হইতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজের জীবনটাকে উন্নত করতে হবে। আমাদের জ্ঞান অর্জনগুলা যে শুধুমাত্র জানার জন্য বা বিসিএস এর প্রিপারেশনের জন্য না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো দিয়ে যাতে আমরা আগামীতে, হ্যাঁ ঠিক আছে বিসিএস এর প্রিপারেশন অবশ্যই নেবো, কেন নেবো না, কিন্তু এটা যাতে এরকম না হয় যে আমি আমার ক্যারিয়ার করবো একটা, বা এই করে আমি আমার নিজের মতো অতপর সুখে শান্তিতে বসবাস করলো, এই যে এই টাইপের একটা গল্পের লাস্ট লাইন থাকতো না, এরকম একটা হবে, এরকম না। এটা যাতে হয় যে আমি আমার নিজেকে উন্নত করব, বিভিন্ন জিনিসগুলোকে জানবো, ভালো জিনিসগুলোকে শিক্ষা থেকে শিক্ষা নেব, নিয়ে সেটা যে আমার আশপাশকে উন্নত করতে পারি। এক্ষেত্রে অন্যের উপর ভরসা করার আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, যেটা একটা উদাহরণ বর্তমানে আমরা দেখতেছি। এই দেখেন এতগুলো মুসলিম রাষ্ট্র বাদ দেন, ওয়েস্টেই আমেরিকাতে, এই যুক্তরাষ্ট্র, কানাডা বা দক্ষিণ আমেরিকাতে যদি তাকান, দেশগুলোতে একের পর এক ফিলিস্তিনের পক্ষে প্রোটেস্ট হচ্ছে, ইউরোপে তো নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রোটেস্ট হচ্ছে, এত কিছু হচ্ছে। কিন্তু দেখেন শুধুমাত্র যাদের ক্ষমতা আছে বা ক্ষমতাসীন পর্যায়ে যারা, তাদের মেরুদণ্ড না থাকার কারণে, বা মেরুদণ্ড থাকলেও তাদেরকে ওই যে একটা এই জুলুমপূর্ণ যে একটা বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার যে বলয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, কিছু একটু হলেই স্যাংশন দিয়ে দিবে বা এগুলা কিছু করে দিবে, এইটার কারণে কেউই নিজের পায়ে দাঁড়াতে পারে। এরপরে আমাদের নিজেদের মধ্যে একটা ডায়ালগ চালু রাখতে হবে। এই ডায়ালগটা কেন চালু রাখতে হবে? ডায়ালগ চালু রাখার মানে জন্য গুরুত্বপূর্ণ যেটা, একে অপরকে চেনাটা। কারণ আমরা এই যে বললাম 8টা দেশ, এখন আমরা বাংলাদেশি, আমরা ইন্দোনেশিয়া সম্পর্কে কতটুকু জানি, মালয়েশিয়া সম্পর্কে কতটুকু জানি, নাইজেরিয়া সম্পর্কে কতটুকু জানি, এটা না জানার কারণে আমরা পরবর্তী জেনারেশন আসলে তখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আর বিচ্ছিন্ন হওয়া মানেই কখনো ইউনিটি সম্ভব না। এই জন্য নিজেদের মধ্যে নিজেদেরকে জানতে হবে, আমাদের নিজেদের আশপাশে প্রতিবেশী দেশগুলোকে ভালোভাবে জানতে হবে, নিজেদের মধ্যে ডায়ালগ চালু রাখার চেষ্টা রাখতে হবে। ওই যে বললাম ডি8 এর মূলনীতি এই মারামারি বা ধ্বংসাত্মক জিনিসপত্র নয়, বরং কার্যকলাপ নয়, বরং ডায়ালগ দিয়ে একে অপরকে বুঝে সে আলোকে আগাইতে হবে। এবং এই জন্য আমাদেরকে একে অপরকে চেনার কোনো গুরুত্বপূর্ণ নাই। কার সংস্কৃতি কিরকম, কোন দেশের মানুষগুলো কিরকম, তারা কোন জিনিসগুলোকে ভালো পারবে বা না পারবে। দেখেন এরবাকান হোসা কিন্তু এই কাজগুলো করার কারণেই প্রত্যেকটা দেশের জন্য এক একটা, মানে কে কোন দিকে আগাবে সেই দিক থেকে তারা সে একটা মডেল দিয়ে গেছেন। এখন আপনি চিন্তা করেন, আপনি এই ডি8 এর দেশগুলো জানেনই না, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাকি 7টা দেশকে র্যান্ডমলি দিয়ে দিলেন কিছু একটা, যেটা দিয়ে দিলেন তার কোনো ভিত্তি নাই, সেক্ষেত্রে তাহলে কি হবে? সেখানে একটা হযবরল সৃষ্টি হবে। এই জন্য আমাদের একে অপরকে বা ডেটভুক্ত কান্ট্রিগুলোকে পরবর্তীতে অন্যান্য মুসলিম দেশ সমূহকে, এমনকি সমগ্র বিশ্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নিজেদেরকে বিশ্ব পরিচয় করতে হবে। এই যে বর্তমানে দেখেন এত দেশে এত কিছু হচ্ছে, বাংলাদেশে কত বড় বড় প্রোটেস্ট হলো, মানে বা প্রোটেস্ট বলতে আমি বলতেছি যে এই সংহতি প্রকাশের যে ইগুলো হলো, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেন কয়টা দেখতে পারছেন? মানে আমি মাঝে মাঝে মনে করি আমরা এই 180 বা 200 মিলিয়নের যে দেশ, 18 কোটি 20 কোটি, কিন্তু আমাদের হিসাব করলে দেখা যায় যে আমাদের এগুলো কোথাও আসে না। মানে আমরা সমগ্র বিশ্ব থেকে এমন ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি, গরিব দেশ, ছোট দেশ, মানে আমাদেরকে তো জেনারেল যে কাপড় বানায়, সস্তা কাপড় বানানো দেশ, এই ধরনের হয়ে যাওয়ার কারণে আমাদের অবস্থানটা এমন হয়ে গেছে যে আমাদের কেউ চেনেও না, আমাদেরকে এ, মানে গুরুত্বপূর্ণ মনে করে না। তো এই জন্য এই দায়িত্বটা এটা আমাদের দায়িত্ব, যে আমরা নিজেদেরকে অন্য জায়গায় চেনাবো বা আমরা নিজেদের জায়গায় উন্নত করবো। কারণ সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের চিন্তা থাকতে হবে বৈশ্বিক, কিন্তু কাজ থাকতে হবে আঞ্চলিক বা নিজের অঞ্চল থেকে। তো এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করবো। আসলে এই টপিকসটা অনেক বড়। আমি একবার ভাবছিলাম যে যদি আমি পারি তাহলে একদম পুরো সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে জার্মানিদের পরিকল্পনা থেকে শুরু করে এটার সাথে কানেক্ট করে আনবো, কিন্তু সেটা করতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো একটা হয়ে যাবে, সেমিনার হয়ে যাবে। হয়তোবা আরেকটা টপিকে সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকদিন আপনার সামনে আসার চেষ্টা করব। তো আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এটুকুই। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন, পরামর্শ, পর্যালোচনা থাকে তাহলে সেগুলো আসতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এটা বুঝতে পারছি যে ডিএটা বর্তমান বিশ্বে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা হচ্ছে যে যদি বলি পশ্চাৎের যে জুলুম ব্যবস্থা সেটার বিপরীতে আহ, দুনিয়ার সমগ্র মানবতার মুক্তির ইশতেহারটা ডিএট, বা এটাই একমাত্র মাধ্যম বলা চলে। তো সেক্ষেত্রে এই ডিএটা নিয়ে আমরা ছাত্র সমাজ হিসেবে, বাংলাদেশের ছাত্র সমাজ আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি, বা ডিএডটাকে বাংলাদেশ সহ সমগ্র দুনিয়াতে অ্যাক্টিভিটি বৃদ্ধি করার ক্ষেত্রে, বা এটাকে এখন যে ডিএডটা একরকম নিষ্ক্রিয় হয়ে আছে, এটাকে সক্রিয় করার ক্ষেত্রে, বা হচ্ছে যে আমাদের আহ দেশের জনগণকে বা ছাত্র সমাজকে এটা এই ব্যাপারে সচেতন করার ক্ষেত্রে, বা ভবিষ্যৎ ডিএড এর কার্যক্রম নিয়ে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি ছাত্র সমাজ হিসেবে? ধন্যবাদ আব্দুল্লাহ আবরার ভাইকে। প্রথমত, এই ধরনের কাজগুলো রাষ্ট্রীয়ভাবে হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু ছাত্র সমাজের পক্ষে আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেক্ষেত্রে আমাদের জন্য মূলত যে কাজটা সবার আগে করা উচিত সেটা হলো এই ডিএডটা কি এটা বারবার তুলে ধরা, আমাদের যারা বন্ধু সার্কেল আছেন তাদেরকে তুলে ধরা। কারণ অন্যান্য যে সকল আমি যে শুরুতে যে সংস্থাগুলোর নাম তুলে ধরলাম, এগুলো কিন্তু ছোটখাটো নির্দিষ্ট কোনো একটা টার্গেট নিয়ে আসা। কেউ অর্থনৈতিক, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ বা ধরেন সামরিক, এইগুলোকে দেখবেন সবাই চেনে, কিন্তু ডিএডটাকে চেনে না। কারণ হলো এটার কোনো প্রচার নেই। তো আপনি যদি বলেন যে ছাত্র হিসেবে আমি কিভাবে এটা আমার আশপাশে প্রচার করতে পারি, এটা হলো আপনার এই কেন্দ্রিক আলোচনা করা, আপনার বন্ধুদের সাথে বা পরিবারের সার্কেলে এরকম কিছু যে একটা সম্ভব। মানে আমাদের বর্তমানে মুসলমানদের যেটা প্রবলেম হয়ে গেছে, যে আমরা এখন বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে আমাদের। মানে কিছু একটু বললেই ইউটিউবিয়ান ধরে দেয় বা একটা টার্গেট ট্যাগ দিয়ে দেয়, বা আমরা নিজেদের যে শক্তি সামর্থ্য আছে সেটা বিশ্বাস করতে পারি না। তো এই যে ডিএড বলতে কিছু একটা আছে, বর্তমান অফিস থাকলেও এটা যে এত বড় বড় আইডিওলজি বা এত বড় একটা প্ল্যান আছে, এটা চাইলে বাস্তবতা এটা সম্ভব, এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরা, এইটা হলো কি আমাদের ছাত্র বা আমরা আমাদের পর্যায় থেকে এটা আমাদের করণীয়। এর পরবর্তীতে আমরা যখন ইনশাল্লাহ দেশে বড় বড় পর্যায়ে যাব, কারণ এখানে সবাই ছাত্র আছেন আপনারা, তখন দেখা যাবে অবশ্যই রাষ্ট্রীয় পর্যায় থেকে আপনারা সেইভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। তখন ধরেন আপনারা বড় বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালন যখন করবেন, তখন আপনারা সে আলোকে এইটাকে রিভাইভ করার জন্য, যেমন বললাম শুরুতে যে ডিএইটটাকে তৈরি করাটা, বা এই 8টা দেশকে ওই সময় এক ছাতার নিচে আনাটা এক প্রকার অসম্ভব জিনিস ছিল, কিন্তু এটা সম্ভব হয়েছে না? হয়েছে তো। সো এটা আসলে সম্ভব যদি আমরা এই আত্মবিশ্বাসটা রাখতে পারি। এই জন্য আমাদের এখন আমাদের পর্যায় থেকে যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এটি বেশি বেশি প্রচার করা, আশপাশের মানুষজনদেরকে জানানো, এটার উদ্দেশ্য লক্ষ্য এগুলো সম্পর্কে জানানো। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে দাতব্য সংস্থার গুরুত্ব অনেকটা, সেটা আমরা সবাই জানি। এক্ষেত্রে মুসলমানদের অবস্থান আর হচ্ছে ডি8 এর এমন কি কোনো দাতব্য সংস্থা এখনো কি চলমান আছে কিনা, বা প্রজেক্ট আছে? ধন্যবাদ আব্দুল্লাহ মঈন ভাই। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই দুঃখের একটা অ্যান্সার।
দেওয়ার মতো একটা জিনিস। 2018-তে আমি একটা লিডারশিপ প্রোগ্রামে গেছিলাম। ওইটা ছিল মানে ব্রিটিশ এবং টার্কিশ জয়েন্ট একটা লিডারশিপ প্রোগ্রাম। তো ওইখানে একজন বক্তা ছিলেন, উনি মানে পাকিস্তানি মূলত বংশোদ্ভূত, কিন্তু আমি ইংল্যান্ডে থাকে। উনি একজন অ্যানালাইসিস্ট বা এই ধরনের ডিল করেন জানি। তো মানে লয়ার, মূলত লবিস্ট বলে আর কি ওরা। তো উনি বলতেছিলেন যে এই যে বর্তমানে সারা ওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, টেকনোলজি বা এই যেমন ধরেন করোনা হয়ে গেল, করোনা টিকা বা টিকা নীতিগুলো, এইগুলা কিন্তু কাজ করার মতো কোনো মুসলমান সংস্থা নাই। এখন উনি বললেন যে এই করোনা আসার অনেক আগেই ধরেন বিল গেটস এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন বা এই যে রকফেলার ফাউন্ডেশন, এরা কিন্তু দেখবেন প্রচুর এগুলোতে স্পন্সর করে। তো উনি বলছে যে আমি এরকম মানে ইউরোপ মিলে বা টার্কি মিলে বা অন্যান্য এশিয়া অঞ্চলের মিলে বেশ কয়েকটা মুসলিম এনজিও কে আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা অনেক টাকা খরচ করেন, কিন্তু আসেন একটা বড় একটা ফান্ড রেজ করা হোক, কারণ এগুলো তো মিলিয়ন বা বিলিয়ন ডলারের কাজ। আমরা একটা এই ধরনের করি যেটা নিয়ে এই ধরনের রিসার্চ হবে বা বায়োটেকনোলজিগত রিসার্চ হবে, যেখানে ধরেন টিকা বা এই ধরনের কাজগুলো হবে। কিন্তু কথা হলো যে বলতে যে একটা অর্গানাইজেশন থেকে আমি হেল্প পাইনি, মানে কোনোই পাইনি, কি বলে মানে কোনো ভালো রেসপন্স পাইনি, বা এই কেন্দ্রিক কোনো কিছু করার মতো কারো কোনো রেসপন্সও ছিল না। কিন্তু কথা হলো যে মানে এই ধরনের আমাদের মুসলিম যে এনজিও গুলো আছে তারা দেখবেন খাবার দিতেছে, বাড়ি করে দিতেছে, এইগুলোই করে দিতেছে। এখন এগুলোর গুরুত্ব আছে, অবশ্যই আছে, এগুলো আমি না করতেছি না। কিন্তু এই যে একটু আগে বললাম ইউএন যে বা অন্যান্য যে বড় বড় এনজিও, এরা দেখবেন একটা টার্গেট নিয়ে আগায়। এখন আপনি একটা মানুষকে 1 মাস 2 মাস 3 মাস খাবার দিতে পারেন, 5-6 মাসে যখন খাবার দিতে নিয়ে যাবেন তখন তাকে আপনি মূলত ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করে ফেলতেছেন আপনার অজান্তেতেই। মানে জাকাতের সিস্টেমটা কেন বলা হয় যে জাকাতটা কালেকটিভলি দিয়ে একজনকে স্বাবলম্বী করো? আল্লাহ তো এটা বলতে পারো তোমরা দান খয়রাত করে ফেলো, খালি সমানে দান করো। কালেক্ট এটার উদ্দেশ্য এটাই যে এখানে একটা মানুষকে স্বাবলম্বী করে তৈরি করা, যাতে আজকে সে হাতটা যে তার নিচে, কালকে তার হাত উপরে চলে যায়। তো সমস্যা হলো যে আমাদের এই এনজিও, মুসলিম বিশ্বের এনজিও গুলো শুধুমাত্র এই দিয়ে 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 মানুষজনদেরকে ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত করে ফেলতেছে। কিন্তু লং টার্ম কোনো প্ল্যান করতে গেলে তারা ফিজিক্যালি হয়তো বা কোনো কোনো কারণে বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু যেখানে বাধার সম্মুখীন নাও হইতে পারতো সেখানেও তারা খুব অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছে। এটা একটা দুর্ভাগ্যজনক অবস্থা। তো মুসলিম বিশ্বে আমি বলবো যে মুসলমানদের তো একটা পজিটিভ দিক কি, আমাদের জাকাত সিস্টেম আছে বা আমাদের দান খয়রাতের অভ্যাসটা আছে। আমরা কিন্তু সমানে দান খয়রাত করি। আমি এখানে এসে তো দেখি, কারণ এইসব দেশের তো ম্যাটেরিয়ালিস্ট তো সবাই মানে ওই আটানা চেরানা হয়তো বা ক্ষেত্র বিশেষে দান করে। কিন্তু বড় দান করতে গেলে মানে তা আপনি যদি বলেন আমি একটা জায়গায় এই পরিমাণে একটা বড় দান করছি বা জাকাত দিই, আমার সম্পদ হচ্ছে জাকাত দিই, এটা শুনে অবাক হয়ে যায়। মানে এই ধরনের জিনিসগুলোতে অভ্যস্ত না। কিন্তু আমাদের এই জন্য মুসলিম চ্যারিটি গুলার অর্থনৈতিক ভাবে অনেক সক্ষমতা আছে, কিন্তু পরিকল্পনার অভাব বা রাজনৈতিক ভাবে সহায়তা না পাওয়ার কারণে তারা দেখা যায় যে ওই অবস্থান দিক থেকে খুব একটা ভালো কোনো পজিশনে তারা নাই। আর এক্ষেত্রে করণীয় যদি হয় বলা চলবে যে এক্ষেত্রে এনজিও গুলোকে মানে ওই যে যেটা বললাম ডায়ালগ, অন্যান্য সকল এনজিও গুলোকে এক হয়ে যদি তারা এরকম পরিকল্পনা ভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে একটা সাফল্য আসতে পারে। এছাড়া আসলে মানে খুব টাফ। তবে আমি বিশ্বাস যেটা করি যেটা আসলে সম্ভব। মানে বর্তমানে আসলে সব দিক থেকেই মুসলমানরা ইয়েতে তো কি বলবো প্রেসারে আছে। তো এইটা হলো একটা সমস্যা, এই প্রেসারটা যদি একটু কাটায় ওঠা যায় তখন দেখা যাবে যে সবার কাছে সবকিছু হবে। মানে আমি অন্তত এটা বিশ্বাস করি যে আমাদের মস্তিষ্ক বা আমাদের মানুষ হিসেবে আমরা অন্যান্য তথাকথিত উন্নত বিশ্বের মানুষদের থেকে কোনো অংশে কম না। এটা আপনারা পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন আমার কথায়, কারণ আমি দেখতেছি তো অনেকদিন ধরে এই দেশের মানুষজনের সাথেও মিশি, অনেক দেশের মানুষের সাথে মিশি। এটা আসলে কোনো দিক থেকে কোনো কম না আমরা। শুধুমাত্র পার্থক্য হলো আমরা আমাদের পরিস্থিতিগত কারণে আমরা অনেক সিদ্ধান্তগুলো নিতে পারি না, যার কারণে আজকে শুধু এনজিও না সব জায়গাতে একই এক অচল অবস্থা, এই বলবো আর কি। আচ্ছা, ধন্যবাদ মঈন ভাইকে। তারপর হচ্ছে আমাদের দেলোয়ার হোসেন আফ্রিদি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। ভাই আমার দুইটা প্রশ্ন আছিল। আহ, জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ডি8 এর শুধুমাত্র 8টা দেশকে গুরুত্ব দেওয়ার পিছনে কারণ কি? আর এর পাশাপাশি হলো যে আহ, এই জায়গায় সৌদি আরব গলফের দেশ সমূহ নাই বা সৌদি না থাকার কারণটা কি? আর দ্বিতীয় আর একটা প্রশ্ন যে আলোচনার ভিতরে বলতেছিলেন যে তুরস্ক মানে ইউরোপীয় ইউনিয়নের মানে সদস্য হওয়ার জন্য ওরা মানে তাকিয়ে আছে আর কি। মানে তো স্বাভাবিকভাবে দেখা যায় যে ইউরোপীয় ইউনিয়নে যারা যায়
সেখানে যাওয়ার মূলে দেখা যায় যে ওরা নিজেদেরকে সেখানে বন্দি দশা মানে করে ফেলে আর কি। তো এই ক্ষেত্রে মানে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার মানে মূল কারণটা কি, মানে তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি আর কি? ধন্যবাদ ভাই। আমি উত্তরগুলো সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো যেহেতু অনেকে আছেন। প্রথমত, আপনি প্রশ্ন করতে করতে আমি প্রথম প্রশ্ন একটা গুগল করলাম যে গালফ কান্ট্রিগুলোর জনসংখ্যা কত। গুগল দেখাচ্ছে আমাকে 56.4 মিলিয়ন, মানে প্রায় 5.5 কোটির মতো। এখন আমি যে দেশগুলা স্লাইডে দেখালাম, এক মালয়েশিয়া সবচেয়ে কম, তাদেরই হলো 30 মিলিয়নের উপরে। মানে বলা যায় যে এটা ছাড়া বাকি সবগুলো দেশ কিন্তু দেখেন প্রায় 85 85 আর 70 দিয়ে চলে গেছে। কথা হলো যে ওই যে বললাম যে জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। শুরুতে আমি বললাম যে জনসংখ্যাকে যতই অভিশাপ হিসেবে দেখানো হোক না কেন, এটা আসলে একটা বড় আশীর্বাদ যদি এটাকে কাজে মানে রূপান্তরিত করা যায়। তো এটা একটা বিষয়। নাম্বার টু, আপনি গালফ দেশগুলোর কথা বলছেন, যেহেতু গালফ দেশগুলোর ক্ষেত্রে সমস্যাটা কি, গালফ দেশগুলোর সিস্টেমটা যদি, ওদের রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি দেখেন, তারা সব হলো রাজ প্রজাতন্ত্র বা এটা একটা গোত্রভিত্তিক। এই যেমন ধরেন সৌদি আরব, সৌদ একটা বংশ, বা কাতারে যে এগুলো কিন্তু একটা গোত্র ছিল। ওসমানী খেলাফত থেকে যখন ভেঙে যায় ব্রিটিশরা, মানে ধরেন চিন্তা করেন আপনার গ্রামের মুরব্বী যে আছে তাদেরকে একটা জায়গা দিয়ে দিছে, ওকে তোমরা একটা দেশ করে ফেলো। বা এদের তো বংশ মানে কি বলবো গোত্রকেন্দ্রিক এগুলো প্রচুর। তো এই দেশগুলো মূলত এই ধরনের, মানে এদের মধ্যে প্র্যাকটিস গুলা নাই, কি বলবো, মানে গোত্রভিত্তিক প্র্যাকটিস গুলা, মানে একটা রাষ্ট্রীয় কেন্দ্রিক যে প্র্যাকটিস গুলা করতে পারবেন সেগুলা না। এই যে সালাফি চিন্তাগুলো দেখেন, সালাফি চিন্তাগুলোকে যখন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসেন দেখেন আর চলে না, সব শেষ। তো জিনিসটা এরকম। তো এটা আরেকটা কারণ। আর হলো কি, ধরেন এই যে বললাম তাদেরকে কিন্তু ফেলা দেওয়া হয় নাই শুরুতে। এই দেশগুলোর পোটেনশিয়াল, এই দেশগুলোর রাষ্ট্রীয় ভাবে যে পোটেনশিয়াল বা ইয়ে, যেমন গালফে দেখেন মাটির নিচে জিনিস আছে, মানে সম্পদ আছে, কিন্তু এই সম্পদগুলো কিন্তু এই বাকি দেশগুলোতেও আছে, ডিএটে দেশগুলোরও আছে। কিন্তু উৎপাদনগত দিক থেকে তাকান, তারা কিন্তু কোনো কিছু প্রোডাকশন করতে পারে না। কিন্তু এই ডিএটের 8টা দেশে সবারই কিন্তু মাটি উর্বর, বা তাদের পক্ষে প্রোডাকশন সম্ভব। সবকিছু মিলে এই 8টা দেশ হলো কি সবচেয়ে পারফেক্ট। কিন্তু তাই বলে কিন্তু বাকিদেরকে ফালাই দেওয়া হয়নি। দেখেন পরবর্তী প্ল্যান কিন্তু D60, মানে সবকিছুতে একটা ধাপে ধাপে আগাইতে হবে, এই জন্য তারা মূলত এই কাজটা করছে। আর ভাই দ্বিতীয় প্রশ্নটা আপনার ছিল মানে এই তুরস্ক ওই নিজেদের যে সব মানে বিভিন্ন জিনিসগুলো ই করে দিছে, মানে মানে ছেড়ে দিতে। আহ, জি ভাই। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ইউরোপীয় ইউনিয়নের মানে সদস্য হওয়ার জন্য মানে যে তড়িঘড়ি বা তাদের যে আকাঙ্ক্ষাটা আর কি তুরস্কের, হুম হুম তো এর পিছনে কারণ কি? মানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে যারা ইউরোপীয় ইউনিয়নের দিকে এগিয়ে যায় ওরা মূলত দেখা যায় ওদের দাসে পরিণত হয়ে যায় আর কি। দেখা যাবে এমন একটা সময় আসবে যে তুরস্ক ইসরায়েল মানে এক দেশে পরিণত হয়ে দেখা গেল যে একটা প্রদেশ করে ফেলবে তুরস্ককে আর কি ইসরায়েলে। হুম। এটা তো ওইদিকে তো তারা আগাচ্ছে। মানে জায়নিস্টদের যে প্রজেক্ট তুরস্কের, যে পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল গুলো নিয়ে নেওয়া, এটা তো ওইদিকে তারা আগাচ্ছে। এখন কথা হলো যে তুরস্ক কেন করতেছে, এই যে এটা তো সমস্যা রাজনৈতিকদের, যেটা বললাম তাদের এজেন্ডা থাকে এটা। জনগণের তুরস্কের মানুষদের দিকে তাকান, আমি মনে করি 80% উপরে মানুষ এই জিনিসগুলোকে মানে কি বলবে জায়নিস্টদের যে পরিকল্পনা এটার বিরোধিতা করবে। না, 99% বলবো। কিন্তু কথা হলো তারা এই জিনিসগুলো জানে না, রাজনৈতিকরা তাদেরকে ভিন্ন একটা কি বলবো মরিচিকা দেখায় দিয়ে বা অন্য একটা কিছু দিয়ে এদিকে তারা নিয়ে যাচ্ছে। আর একটা যেটা বিষয় সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়নে ঢুকলে মনে করতেছে অনেকে যে আমাদের অনেক সুবিধা হবে। যেটা বললাম পোল্যান্ড যেমন ঢুকছে বা ইউক্রেন, ইয়েরা যুব সমাজ যেটা মনে করে যে ওখানে গেলে আমাদের জব হবে, প্রচুর এই হবে, এরকম কিছু জিনিসকে সুন্দর করে দেখায় দেওয়া। কিন্তু পিছনের যে পর্দার পিছনের যে জিনিসগুলা, এইগুলোকে রাজনৈতিক জনগণের সামনে তুলেও ধরে না। এই জন্য অনেক জনগণের অনেকে মনে করে যে না আমরা গেলে মনে হয় ভালোই হবে। এখন এটা ভাই আমি যেটা বলবো যে বর্তমানে তুরস্কের যে ক্ষমতাসীন দল, তারা মূলত এই এজেন্ডা নিয়েই, মানে এটা আমার ব্যক্তিগত মত, তারা এই এজেন্ডা নিয়েই তারা এই ক্ষমতায় এসছে। তারা এই ওয়েস্টের দিকে ঝুঁকবে। তো তাদের কাছে এটা কোনো ব্যাপার না, মানে এই পন্থী হওয়া বা ওই কি বলে কাদের সাথে, তারা তো অলরেডি করতেছে। ইসরায়েলের অনেক বড় বড় ঘাঁটি বা ইসরায়েলের অনেক বড় বড় জিনিস তাদের সাথে আছে, ব্যবসা বাণিজ্য চুক্তি বিগত 20 বছরে দেখেন সবচেয়ে বেড়ে গেছে তাদের। তো রাজনীতির জন্য এটা আসলে বড় কোনো ইস্যু না। কিন্তু সমস্যা হলো যে এই যে যেটা বললাম, আমরা মুসলমানরা এই দিক থেকে মানে শুধুমাত্র হয়ে আছি, মানে রাজনৈতিক গণের মুখের ভাষা আর জনগণের মুখের ভাষার মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই, সবাই খালি তীব্র নিন্দে জানাচ্ছে। ধন্যবাদ সম্মানিত আলোচক শ্রদ্ধেয় আশিক রহমান খোকন ভাইকে এবং আমার উপস্থিতি। আপনারা সর্বশেষ সময় পর্যন্ত থেকে আজকের এই সেমিনারকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সর্বশেষ আমরা লাইন বিষয়গুলো শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আসলে এই ডিবেট বা এই আলোচনা আমরা পাঠ করার এবং আলোচনা থেকে শোনার সুযোগ পেয়েছি। এক্ষেত্রে মূল একটি কথা যে যারা এটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর নাজমুদ্দিন আল, উনি এটাকে বিশ্বাস করতেন এবং সেদিকে ধাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আমরাও যদি ওইভাবে বিশ্বাস করতে পারি তাহলে আমাদের এই মুক্তির ভাবনা, উম্মতের জাগরণের যে আওয়াজ, নতুন দুনিয়া প্রতিষ্ঠার যে বয়ান হাজির করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এদিকে আমরাও ভালোভাবে এগিয়ে যেতে পারবো এবং সকলের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালাতে পারবো। এজন্য বিশ্বাস এবং চেষ্টা যাতে আমাদের অব্যাহত থাকে, এই আহ্বান রেখে আজকের সেমিনার এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।